কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 174, থ্যাংক ইউ। তোমরা অপেক্ষায় ছিলে তাই না প্রসেনজিৎ স্যারের সমাজ ক্লাসের পার্ট 2টা কবে আমরা পাবো? অনেকেই মেসেজ করেছিলেন, ইউটিউব থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, মেসেঞ্জার থেকে শুরু করে, ওভার ফোন থেকে শুরু করে প্রত্যেকেই আমাদেরকে জানাচ্ছিলে স্যার প্রসেনজিৎ স্যারের সমাজ ক্লাসের পার্ট 2টা কবে পাবো। হয়তো আজকে ছিল না, মানে ক্লাসের এই যে আজকে হঠাৎ করে একটা ক্লাস আমরা অ্যারেঞ্জ করলাম, ছিল না। কিন্তু তোমরা এত আমাদেরকে মেসেজ করছো, বাধ্য হয়ে আমি স্যারকে আজকে 3টে নাগাদ হবে মনে হয়, 3টে বা 4টে নাগাদ স্যারের সাথে আমি ফোনে কথা বললাম। যদি স্যার আজকের ক্লাসটা যদি আপনি নিতে পারেন খুবই ভালো হয়। আর সত্যি কথা বলতে একদিন ক্লাসে বলছিলেন না বিবেক বাবু, বিবেক বাবুর ক্লাসে হঠাৎ দেখলাম মেসেঞ্জারে একজন কমেন্ট করেছিলেন। সেই কমেন্টটা কি করেছিলেন সেদিন আমরা প্রত্যেকেই জানি। লোভী মাস্টার বলে একজন কমেন্ট করে দিয়েছিল না আমাদেরকে, যে বিবেক বাবু লোভী মাস্টার কমেন্ট করেছিল একজন, তাই না? কে করেছিল আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। তো সত্যি সত্যি আমরা অত্যন্ত লোভী, বিশ্বাস করো আমরা সত্যিই অত্যন্ত লোভী। এই যে এখন কত সংখ্যক ছাত্রছাত্রী জয়েন করেছে বলতো? 190, 191 হয়ে গেছে। এই লোভটা সামলানো আমাদের পক্ষে সত্যিই খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছে। গতকালকে তোমাদের ইউটিউব নিয়েছিলাম 266 জন, তোমরা ইউটিউব লাইভে জয়েন করেছিলে। আজকে মনে হয় 2500 বা 2300-2400 অলরেডি ছাত্রছাত্রী দেখে নিয়েছো। প্রসেনজিৎ স্যারের প্রত্যয় ক্লাস আমি দেখলাম প্রায় মনে হয় 4000-এর কাছাকাছি চলে গেছে। গত কয়েকদিন আগে সমাজের ক্লাস আমি দেখলাম প্রায় মনে হয় 1000-1500 প্রায় কাছাকাছি চলে গেছে। তো এই লোভটা সামলানো যায় বলতো? একদম যায় না। তো স্যারকে যখন আমি বললাম স্যার ক্লাসটা যদি আপনি নিতে পারেন খুব ভালো হয়, তো উনি কিন্তু একটু আমার কাছে মানে সময় চাইলেন যে আমাকে তাহলে পড়াশুনো করতে হবে, পিপিটি রেডি করতে হবে। আমি বললাম স্যার দেখুন যদি কোনোভাবে ম্যানেজ করা যায় প্লিজ আজকে ক্লাসটা নিন। তো উনি একটু সময় চাইলেন, তারপর বললেন ঠিক আছে আমি তাহলে ম্যানেজ করছি। এই যে একটু সময় নিয়ে আমি ম্যানেজ করছি, এটা আমাদের কাছে অত্যন্ত একটা লোভের বিষয়। এই তোমরা এত সংখ্যক ছাত্রছাত্রী জয়েন করেছো, রাত্রি 10টার সময় তোমাদেরকে আমরা পাচ্ছি, রাত্রি 10টার সময় তোমাদেরকে আমরা অত্যাচার করছি, শাস্ত্রীয় অত্যাচার করছি। আর তো 3টে মাস তাই না? সেপ্টেম্বর পর্যন্ত হয়তো তোমাদেরকে এইভাবে তোমাদের রাত্রির ঘুম উড়িয়ে দেব, তোমাদেরকে বলবো রাত্রি 11টার সময় জয়েন করো, রাত্রি 10টার সময় জয়েন করো। তারপর সেপ্টেম্বর মাস পেরিয়ে যাবে, পরীক্ষা পেরিয়ে যাবে, অনেকেই আমাদের সাথে আর কন্ট্যাক্ট রাখবে না, আমরাও হয়তো সেভাবে সবার সাথে যোগাযোগ করতে পারবো না। এই রাত্রি 10টার সময় 210 জন ছাত্রছাত্রীকে আমরা একটা প্ল্যাটফর্মে পাবো না। তো এই যে একটা লোভ, এই লোভের জন্য আমরা আজকেও কিন্তু আয়োজন করে দিলাম সমাজ ক্লাসের পার্ট 2, তাই না? আর এক্সপার্ট কে আছেন তোমরা প্রত্যেকে জেনে গেছো, যার জন্য তোমরা এখানে যুক্ত হয়েছো তিনি হচ্ছেন তোমাদের প্রিয় অধ্যাপক প্রসেনজিৎ স্যার। ওকে, চলো আমরা তাহলে একদম আমরা আজকেও সেই গত ক্লাসের মতো একদম খুব সংক্ষেপে একদম যতটুকু আমাদের এসএসসির জন্য দরকার আমরা ঠিক ততটুকুই শিখবো। আমরা বেশি শিখবো না, বেশি আমরা জানবো না, কারণ মানে কথাতেই বলে না, जो ज्यादा पढ़ता है वो ज्यादा दिन में पंडित होता है, जो कम पढ़ता है वो कम दिन में पंडित होता है। তাই আমরা কম পড়বো, কম দিনে পণ্ডিত হব, এমন পণ্ডিত হব যেন আমরা এসএসসি লিখিত পরীক্ষাটা ক্র্যাক করে আসতে পারি। আর তার জন্য আমাদের যতটুকু জানা প্রয়োজন সমাজ আমরা ততটুকুই জানবো, ঠিক গত ক্লাসের মতো আজকের ক্লাসে অধ্যাপক প্রসেনজিৎ স্যারের কাছ থেকে। চলো আমরা তাহলে শুরু করি। স্যার শুরু করুন। হ্যালো স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার শুরুতেই বলবেন একটু। হ্যাঁ, আমি আরেকটু আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি, ক্লাসের মাঝে স্যারকে কোনো মানে স্যার আমার এই প্রশ্ন আছে, স্যার এই প্রশ্ন আছে, এগুলো করবেন না প্লিজ। কারণ 230 জন আমরা যুক্ত হয়েছি, আমরা যদি প্রশ্ন করতে শুরু করি তাহলে হয়তো সেই ক্লাসের যেটা স্যার যে এনার্জি নিয়ে পড়াচ্ছেন হঠাৎ যদি আমরা থামিয়ে দিই তাহলে হয়তো সেই জায়গাটা একটু থমকে যাবে, তাই না? আমাদের প্রত্যেকের অসুবিধা হবে। তাই যার যা প্রশ্ন থাকবে আমরা প্রত্যেকেই নেব, আমরা গত ক্লাসও নিয়েছি, আজকের ক্লাসও আমরা নেব, প্রত্যেকের প্রশ্ন নেব। আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন, বা স্যার যখন বলবেন যে হ্যাঁ এবার তোমাদের কি কি প্রশ্ন আছে তোমরা বলতে পারো,
তখনই কিন্তু প্রশ্নগুলো করবেন। আর মাইক, ভিডিও এগুলো প্লিজ মিউট করে রাখবেন। মানে দেখে নেবেন যে আপনার মাইক বা ভিডিও এগুলো মিউট আছে কিনা। প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আশা করি আপনারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন এই ছোট্ট একটু কাজে। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা শুরু করি। স্যার শুরুতেই একটা বলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার বলো। শুরুতেই বলে নিচ্ছি, বলছি আগের দিন যেটা করিয়েছিলেন বা আজকে যেটা করাবেন, তো ওই যে শর্টের ওটা যদি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেওয়া হতো ক্লাসের পরে, তাহলে মানে ভালো হতো। আমাকে দিয়েছেন, আমি দিতে ভুলে গেছি। আমাকে দিয়েছেন, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আমাকে স্যার দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি ভুলে গেছি এত কাজের মাঝে। আমি দেখো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, শুরু করুন। ওকে, আচ্ছা পিপিটি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সকলকে স্বাগত। গতদিন আমরা সমাসের ক্লাস শুরু করেছিলাম এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। গতদিনের ক্লাসে 300+ তোমরা জয়েন ছিলে, আজকেও অনেকে জয়েন করছে এখনো। আচ্ছা, সময় নষ্ট করবো না, সংক্ষেপে সমাস আমরা শুরু করছি। এবং গতদিন যতটুকু পড়িয়েছিল তার একটা আমি ক্লিপ দেখিয়ে চলে যাচ্ছি, তারপর থেকে শুরু করব। গতদিনটা আজকে আর রিপিট করব না, কারণ সেটা সম্ভব নয়। তোমরা পিপিটি বা পিডিএফ যেটা আছে সেটা ডক্টর নিমাই রশিদ স্যারের সঙ্গে যোগাযোগ করবে, স্যারের কাছ থেকে পেয়ে যাবে। আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম যে সমাজ থেকে কতগুলি প্রশ্ন আসে, 3টে প্রশ্ন আসে আমরা দেখেছিলাম, এবং কি কি প্রশ্ন আসে সেগুলিও দেখেছিলাম। কোন কোন জায়গাগুলি আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেগুলি দেখেছিলাম। তারপর দেখেছিলাম সমাস কাকে বলে, সমাস বলতে কি বোঝায় সেগুলি দেখেছিলাম, এবং এখান থেকে যদি প্রশ্ন আসে কি কি প্রশ্ন আসতে পারে আলোচনা করেছিলাম। তারপর আলোচনা করেছিলাম সমাসের প্রকারভেদ, সমাস কত প্রকার এবং 4 প্রকার কাদের মতে, 5 প্রকার কাদের মতে, 6 প্রকার কাদের মতে। নেক্সট আলোচনা করেছিলাম আমরা অব্যয়ভাব সমাস বলতে কি বোঝায়, কিভাবে সমাসটাকে বুঝবো, কিভাবে অর্থটাকে বুঝবো, অর্থ কাকে বলে, অর্থ কি জিনিস, সমাসের অর্থ কিভাবে নির্ণয় করতে হয়, উত্তর পদের অর্থ, পূর্ব পদের অর্থ কিভাবে প্রাধান্য পায়, প্রাধান্য বলতে কি বোঝায়, এগুলি আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে অব্যয়ভাব সমাস কখন কখন হয়। আমরা 10টা নিয়মের মাধ্যমে অব্যয়ভাব সমাস শেষ করেছিলাম। এবং তারপরে আমরা চলে এসেছিলাম উত্তর তৎপুরুষ সমাস, এবং তৎপুরুষ সমাসে আমরা দেখেছিলাম উত্তর পদার্থ প্রধান হয়। উত্তর পদার্থ বলতে কি বোঝায় সেটি বোঝানোর জন্য ছবির আশ্রয় নিয়েছিলাম। এবং কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস যে তৎপুরুষেরই ভাগ, সেটাও আমরা দেখিয়েছিলাম। এরপর আমরা পরপর আলোচনা করেছিলাম দ্বিতীয় তৎপুরুষ। মাত্র এই 5টা নিয়মে দ্বিতীয় তৎপুরুষ শেষ। কোথাও সূত্র নেই, কিন্তু সূত্র পড়ার কোনো দরকার নেই। যেখানে যেখানে সূত্র পড়ার দরকার আমি বলে দেবো, একদম লিমিটেড, 1টা 2টো, তার বেশি নয়। তৃতীয় তৎপুরুষ কোথায় কোথায় হয় সেগুলি আমরা দেখেছিলাম। মাত্র 6টি নিয়মে তৃতীয় তৎপুরুষ শেষ। আজকে আমরা চতুর্থী তৎপুরুষ থেকে পড়বো। তৃতীয় তৎপুরুষ পর্যন্ত গতদিন আমরা ক্লাস করেছিলাম। আচ্ছা, তার আগে আমি একটু তৎপুরুষটা একটু সংক্ষেপে বলে দিই, কারণ আজকে 2-1 জন নতুন আছো, এটা আমি ধরে নিয়েই আমি তৎপুরুষটা একটু বলে দিচ্ছি। তারপর আমরা চতুর্থী তৎপুরুষ থেকে শুরু করব। তৎপুরুষ কি? তৎপুরুষে দেখো লেখা রয়েছে প্রায়ণ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। অর্থাৎ প্রায়শই যদি উত্তর পদের অর্থ প্রধান হয় তাহলে তৎপুরুষ সমাস হবে। ভট্টজি দীক্ষিত এরকম বলেছেন। তাহলে উত্তর পদের অর্থ কি, এটা আমাকে বুঝতে হবে। উত্তর পদার্থ প্রধানও বলেছে। উত্তর পদের অর্থ দেখো, তাহলে উত্তর পদার্থ বলতে একটা হচ্ছে উত্তর শব্দ আছে, আর একটা পদার্থ শব্দ রয়েছে। তাহলে পদার্থটা আমাকে বুঝতে হবে। পদার্থ বলতে কি বোঝায়, পদার্থ বলতে কি লোহা, নিকেল, মেটাল এগুলোকে পদার্থ বলে, নাকি ব্যাকরণের ভাষায় অন্য কিছুকে পদার্থ বলে? কি পদার্থ? দেখো, রাজ্ঞঃ পুরুষ, এখানে কটা শব্দ রয়েছে? 2টো শব্দ, 2টো পদ রয়েছে, শব্দ নয় পদ। রাজ্ঞঃ একটা পদ আর পুরুষঃ একটা পদ। এরা দুজন পরস্পর মধ্যে সমাসবদ্ধ হবার চেষ্টা করছে, তাই এদেরকে সমস্যমান পদ বলা হয়। যারা পরস্পর মধ্যে সমাসবদ্ধ হবার চেষ্টা করে, যাদেরকে নিয়ে সমাস হয়, তারা হচ্ছে সমস্যমান পদ। আর এই পূর্ণ বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিস্তৃত বাক্য। যে বাক্যটা বললে আমরা মানে বুঝতে পারি, সেটাকে আমরা ব্যাস বাক্য বলছি। এইটা করার পরে রাজপুরুষ নামে একটা নতুন শব্দ তৈরি হয়েছে। কি করে হলো সেগুলো আমরা দেখব। তাহলে এই যে রাজ্ঞঃ শব্দের অর্থ কি? অর্থটা কোথায় থাকে? অর্থটা আমাদের মস্তিষ্কে থাকে। রাজন শব্দটা আমি কান দিয়ে শুনলাম, রাজা শব্দটা কান দিয়ে শুনেছি, শোনার পরে তার ছবি কোথায় তৈরি হলো? তোমার মাথায় দেখো একটা ছবি তৈরি হলো যে এরকম একটা চেহারা নিশ্চয়ই রাজার হবে। বা এখনকার সময়ে কোনো নেতা মন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এইরকম যারা, তারা রাজা হিসাবে আমরা ধরতে পারি, তাদের ছবি আমাদের মাথায় আসতো, এটা রাজা। আর পুরুষ বলতে, পুরুষের অর্থ কি? এমন একটা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, সে হচ্ছে পুরুষ। এইটা হচ্ছে পদার্থ।
পদ কি? ওপরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে লিখিত আকার রয়েছে, এটা হচ্ছে পদ। এবং তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে এইরকম দুটো ভিন্ন ভিন্ন অর্থ। এদের দুজনকে আমাদের কি করতে হবে? জুড়তে হবে। এই জোড়াটাই হচ্ছে সমাস। এই সংক্ষেপকরণই হচ্ছে সমাস। দুটোকে জুড়ে একটা বানাতে হবে। সেই একটাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমাসবদ্ধ হয়েছে, দুটো মিলে একটা হয়েছে, তাই সমাসবদ্ধ। তাহলে সমাস কি করছে? একপদী ভাব ও সমাস। আরে মাইক আছে, প্লিজ মাইক অফ করবেন। তো মেয়েটাকে ছেড়ে দিয়ে এখানে সুফোনটা ওরা দেখছিল বলে সেই জন্য আমি একটু নীলিমা খাতুন প্লিজ মাইকটা মিউট করুন। নীলিমা খাতুন, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দুটোকে যুক্ত করলে আমরা নতুন একটা শব্দ পাচ্ছি, রাজপুরুষ। এই রাজপুরুষের মধ্যে দেখো একটা হচ্ছে রাজা, রাজার মধ্যে দেখো একটা রাজার ব্যাপার স্যাপার রয়েছে, আর পুরুষের মধ্যে একটা সাধারণ মানুষ রয়েছে। কিন্তু যখন রাজপুরুষ হলো তখন কি হলো? সাধারণ লোকটাই যখন চাকরি পেল, তার মধ্যে রাজার সামান্য গুণাবলী হলো যে রাজার আন্ডারে সে কাজ করে। যেমন সরকারি কর্মচারী যদি বলি, সরকারি কর্মচারী কি সরকার? সে তো সরকার নয়, একটা সাধারণ মানুষ, কিন্তু তার সরকারের সঙ্গে সামান্য একটা যোগসূত্র রয়েছে। এখানেও তাই রাজার পুরুষ, যে রাজপুরুষ মানে রাজকর্মচারী, রাজকর্মচারী তো আর রাজা নয়, ফলে রাজার অর্থটা ততটা গুরুত্ব পায়নি। সে একটা সাধারণ মানুষ, সেই কাজ যখন পেয়েছে তখন থেকে রাজপুরুষ বলছি। এখানে এই উত্তর পদের অর্থটা প্রধান হয়েছে, এখানে রাজার অর্থটা কিন্তু প্রধান হয়নি। যেমন করে আমরা অব্যয়ভাব সমাসে দেখিয়েছিলাম যে উপকৃষ্ণম বলতে উপ অর্থাৎ সমীপ, এই অর্থটা প্রধান হয়েছে, পূর্ব পদের অর্থ প্রধান হয়েছে। তৎপুরুষ সমাসে কি হয়? উত্তর পদের অর্থ প্রধান হচ্ছে। এই সাধারণ মানুষটাই যখন কাজ পেল তখন সে রাজপুরুষ হয়ে গেল। তো এই অর্থটাই, এই পুরুষ অর্থটাই কিন্তু এখানে অধিক গুরুত্ব পেয়েছে। পুরুষ লোকটা পুরুষই থেকে গেছে, এখানে কিন্তু এর মধ্যে রাজা ব্যাপারটা কিন্তু নেই, সে পুরুষই। হ্যাঁ, শুধুমাত্র তার একটা রাজার সাথে কানেকশন তৈরি হয়েছে। এই নয় যে রাজা ছিল সেই রাজাই সাধারণ মানুষে পরিণত হয়েছে। রাজপুরুষ মানে তো তাই নয়, রাজপুরুষ মানে হচ্ছে এমন একটা সাধারণ মানুষ যার সঙ্গে রাজার কানেকশন তৈরি, সেই মানুষটা সাধারণ মানুষই রয়েছে। এই হচ্ছে উত্তর পদের অর্থ প্রধান। তোমাকে পড়ার সময় এইভাবে যদি বোঝো তাহলে তৎপুরুষের উত্তর পদার্থ প্রধান এইভাবে বুঝতে হবে, ছবি করে করে বুঝতে হবে। তো যাই হোক, এটা আমরা আগের দিন বুঝেছিলাম, আজকে সময় নষ্ট করবো না বেশি, আমরা চলে যাব চতুর্থী তৎপুরুষে। তৃতীয় তৎপুরুষ পর্যন্ত তোমরা ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবে, সেখানে দেখতে পারো। লিংক যদি না পাও স্যারের কাছে চাইবে, স্যার দিয়ে দেবেন। স্যারকে এসএমএস করবে, স্যারের নাম্বারে ফোন করতে পারো, আগের দিনের ভিডিও ইউটিউবে তোমরা পেয়ে যাবে। অথবা স্যারের বিদ্যাচর্চা নিমাই রক্ষিত, ডক্টর নিমাই রক্ষিত নামে সার্চ করবে, সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। টোটাল ভিডিওটা আগের দিনের রয়েছে, 1.5 ঘন্টার উপরে ভিডিও, 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও আছে। আচ্ছা, আজকে আমরা চতুর্থী তৎপুরুষ দেখবো। একদম সহজে দেখো, চতুর্থী তৎপুরুষ বইতে 1.5 পাতা 2 পাতা লেখা আছে, এত দরকার নেই। কি দেখে বুঝবো চতুর্থী তৎপুরুষ হয়েছে? দেখবো শুরুতে একটা চতুর্থী বিভক্তিযুক্ত পদ আছে কিনা। যখন ব্যাস বাক্য দিচ্ছে সেই ব্যাস বাক্যতে চতুর্থী বিভক্তিযুক্ত পদ আছে কিনা, অথবা যদি আমাকে একটা শব্দ দিয়ে দেয় তাহলে কি করে বুঝবো? সেইটাও আমরা কিন্তু দেখবো। দেখো পরে কি বলছে, এইটাকে আমরা পরে বলছি, তদর্থবাচক পদ, এই শব্দটা পরে আলোচনা করছি। প্রথমে দেখো, অর্থ শব্দ যদি থাকে, বলি শব্দ থাকে, হিত শব্দ থাকে, সুখ শব্দ থাকে, রক্ষিত শব্দ থাকে, এই 4-5টা শব্দ যদি থাকে তাহলে বলে দেবো সরাসরি এটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়েছে। আমার মানে বোঝার দরকার নেই, সমাস মানে তো অর্থ প্রাধান্য, অর্থ না বুঝে সমাস হয় না। তবুও আমি যদি টেকনিক্যালি পড়ি তাহলে দেখবো অর্থ শব্দ আছে, তাহলে চতুর্থী হওয়ার সম্ভাবনা প্রবল। বলি শব্দ আছে, চতুর্থী হবে। হিত শব্দ আছে, চতুর্থী হবে। সুখ শব্দ আছে, চতুর্থী হবে। রক্ষিত শব্দ আছে, তাহলে চতুর্থী বিভক্তি হবে। যেমন ধরো এই পরের গুলি দেখো, ভূত বলি, তাহলে বলি শব্দ আছে, দেখলে হ্যাঁ তাই তো, বলি শব্দ আছে, তাহলে চতুর্থী। তোমাকে এই পদটা দেবে, পরীক্ষায় তুলে দেবে, দিয়ে বলবে এখানে কি সমাস হয়েছে, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। তুমি যখনই দেখছো বলি শব্দ আছে তাহলে চতুর্থী তৎপুরুষ হয়েছে, তৃতীয় পঞ্চমী হওয়ার কোনো যোগাযোগ নেই। তাহলে এখানে কোন তৎপুরুষ হয়েছে? চতুর্থী তৎপুরুষ। এবার চতুর্থী তৎপুরুষ যদি তুমি বুঝে যাও, বলি আছে মানে চতুর্থী তৎপুরুষ হবে। আর চতুর্থী তৎপুরুষ করতে গেলে কি করতে? প্রথম পদটায় চতুর্থী বিভক্তি জুড়ে দাও, ব্যাস হয়ে যাবে। প্রথম পদটায় চতুর্থী করে দাও, চতুর্থীর এক বচন করে দাও, হয়ে গেল ভূতায় বলি। আবার ধরো ধরো গো রক্ষিতম বা গো হিতম, তুমি দেখছো হিত শব্দ আছে, তাহলে চতুর্থী তৎপুরুষ হবে। এবার চতুর্থী তৎপুরুষ হলে কি হবে? গো শব্দের চতুর্থীর এক বচন করো, হয়ে যাবে গোভ্য হিতম, গরুদের জন্য, হ্যাঁ মঙ্গলজনক, গরুদের জন্য হিতকর। গো সুখম,
একই রকম গভ্য সুখম গোরক্ষিতম একই রকম। তাহলে এই শব্দগুলো আমাকে মনে রাখতে হবে। যেমন কারক করার সময় আমরা দেখি না বিভিন্ন শব্দযোগে কারক হয়েছে, সহজ শব্দযোগে তৃতীয়া হয়েছে, বহি শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে, অভিত পরিত সময় নিকষা ইত্যাদি শব্দযোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তো এই শব্দগুলো আমরা দেখি কারক করার সময়। তাহলে সমাস করার সময় কেন দেখবো না? সমাস করার সময় আমরা দেখতে পারি যে এই শব্দ থাকলেই এই তৎপুরুষ সমাস হবে, এই শব্দ থাকলেই এই অব্যয়ীভাব সমাস হবে। এইভাবে বিচার করা যায়। কিছু যেখানে যেখানে যাই আমরা সেইভাবে বিচার করবো, তাতে আমাদের সহজ হবে, সূত্র মনে রাখতে হবে না, এক এক লাইনে আমার এক একটা তৎপুরুষ সমাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো তদর্থবাচক শব্দ বলেছে, এইটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে কিছু শব্দযোগে হয় আর কিছু বিশেষ অর্থে হতে পারে। যেমন আমরা কারক করার সময় দেখেছি ব্যাপ্তি অর্থে হয়, অপবর্গে হয়, অর্থে হয়, সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। আবার শব্দযোগে বিভক্তি দেখেছি, তো এখানেও বিশেষ অর্থটাও ধরতে হবে। তদর্থবাচক, তৎ অর্থ, তার অর্থ, অর্থ মানে এখানে জন্য, তার প্রয়োজন। দেখো জুপ ও দারু যে শব্দটা রয়েছে, বা জুপ ও দারুটা বাদ দিলাম, কুণ্ডল হিরণ্যম, জুপ ও দারুটা পরে বলছি, কুণ্ডল হিরণ্যম রিলেট করতে পারবে। দেখো কুণ্ডল হিরণ্য, হিরণ্য মানে হচ্ছে সোনা, গোল্ড, স্বর্ণ। হিরণ্যম কিসের জন্য? কুণ্ডল। হিরণ্যটা কি, হিরণ্য কি কাজে লাগে? কুণ্ডল নির্মাণের জন্য। কানের রিং, ইয়ার রিং, কানের যে দুল পরো সেই দুল তৈরির জন্য সোনা লাগে। তাহলে এই হিরণ্যটা কি কাজে লাগবে? কুণ্ডল নির্মাণের জন্য। এর মধ্যে একটা তদর্থ রয়েছে, একটা আরেকটার প্রয়োজনে যদি লাগে তখন তাকে তৎ অর্থ, তদর্থ এইভাবে বুঝতে হবে। তার অর্থ, তার জন্য হচ্ছে। এমনকি আগেরটা দেখো দারু, দারু মানে কাষ্ঠ, আর জুপ মানে যজ্ঞ বেদী। তাহলে দেখো দুজনের মধ্যে একটা তাদাত্ম্য, একটা সম্পর্ক রয়েছে যে একজন আর একজনের কাজে লাগছে। এই দারুটা কি কাজে লাগছে? জুপ বা যজ্ঞ বেদী নির্মাণের জন্য লাগছে। বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি যজ্ঞ হয়েছে, দেখেছো কাষ্ঠের প্রয়োজন হয়েছে। তাহলে কাষ্ঠ কি কাজে লাগছে? এখানে কাষ্ঠ জুপ নির্মাণের জন্য প্রয়োজনীয়। তাহলে এদের মধ্যে একটা কি সম্পর্ক রয়েছে? তদর্থমূলক সম্পর্ক কিন্তু রয়েছে। এইরকম যদি দেখো কোথাও যে একটা দ্রব্য আর একটা বস্তুর নিমিত্ত, একটা বস্তুর জন্য উপস্থিত, কুণ্ডলায় হিরণ্যম, ঠিক একই রকম। আচ্ছা, তাহলে এই দুটি আমরা তদর্থবাচক পদ থাকার জন্য আমরা চতুর্থী তৎপুরুষ করেছি। আবার এই অর্থ শব্দ রয়েছে, দেখো দ্বিজার্থ। ব্যাস বাক্য কি হবে? এই অর্থ শব্দ থাকায় চতুর্থী তৎপুরুষ আমরা বুঝে গেছি। তাহলে আগেরটায় চতুর্থী বিভক্তি জুড়ে দাও, দ্বিজায় অর্থ, দ্বিজায় অর্থ, দ্বিজার্থ। ভূতায় বলি, ভূত বলি, গভ্য হিতম, একই রকম ভাবে গভ্য সুকম, গভ্য রক্ষিতম হয়ে গেল চতুর্থী তৎপুরুষের প্রধান জায়গা। আর বিশেষ কিছু না। আর একটা ছোট্ট একটা নিয়ম রয়েছে, এই যে অর্থ শব্দটা রয়েছে, এই অর্থ শব্দটা কখনো কখনো আগেও থাকতে পারে। তার সঙ্গে চতুর্থী বিভক্তি যুক্ত পদ কিন্তু মানে অর্থ শব্দটা আগে থাকবে বলবো না, অর্থ শব্দের সঙ্গে হতে পারে। অর্থ শব্দের সঙ্গে চতুর্থী বিভক্তি যুক্ত কোনো পদ কিন্তু যুক্ত হতে পারে। আগেরটা খেয়াল করো, দ্বিজায় অর্থ, সেখানে অর্থ শব্দটা ছিল, ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। এখানে কিন্তু ব্যাস বাক্যের মধ্যে অর্থ শব্দটা নেই। এইটা খেয়াল করো, এইটুকু হচ্ছে অর্থ শব্দের পার্থক্য। তাহলে অর্থ যদি ফিজিক্যালি প্রেজেন্ট থাকে তাহলেও চতুর্থী তৎপুরুষ, অর্থ শব্দ ফিজিক্যালি প্রেজেন্ট নেই, দ্বিজায় অয়ম, ব্রাহ্মণের জন্য। এই অয়ম ব্রাহ্মণের জন্য, এইটি এই যে জন্য অর্থ হচ্ছে, তার জন্য অর্থ শব্দটাকে আনা হচ্ছে। অর্থ শব্দটাকে আনা হয়ে দেখো দ্বিজার্থ হয়েছে। কখনো পুংলিঙ্গ হবে, কখনো ক্লিবলিঙ্গ হবে, আর কখনো স্ত্রীলিঙ্গ হবে। কেন হবে? তুমি ব্রাহ্মণের জন্য কি নিয়ে এসছো? তুমি বললে ব্রাহ্মণের জন্য বস্ত্র নিয়ে এসেছি, ব্রাহ্মণের জন্য ফল নিয়ে এসেছি। তাহলে দ্বিজায় ইদম ফলম, এরকম তুমি বলতে পারো। তাই ইদম ফলম, এই ফলমের বিশেষণ হয় ইদম দিয়েছে এখানে, যখনই ইদম দিলে তখন এটা ক্লিবলিঙ্গে করতে হবে। আবার দ্বিজায় ইয়াম স্ত্রীলিঙ্গে দিয়েছো, দ্বিজায় ইয়াম ধেনু, এরকম যদি দাও, ব্রাহ্মণকে এই ধেনুটি দান করা হবে, তাহলে ব্রাহ্মণের জন্য ইয়াম ধেনু, তখন এই ইয়াম করছো, ইয়াম স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই দ্বিজার করতে হলো। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এইটা থেকে কিন্তু পরীক্ষায় উদাহরণ দেওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকে। সুতরাং চতুর্থী তৎপুরুষ দেখো আর কিছু নেই, এইটুকুই চতুর্থী তৎপুরুষ। এইটুকু যদি মনে রাখো আর এই উদাহরণগুলো মনে রাখো, হ্যাঁ, তাহলেই কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে যায়, আর কিছু পড়তে হবে না। নেক্সট, পঞ্চমী তৎপুরুষ সমাস। কোশ্চেন গুলো একটু খাতায় লিখে রাখো, যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে,
হ্যাঁ, এবং প্রায় 200-250 ছেলে 250 জনের উপরে রয়েছে, সবাই প্রশ্ন করলে সব উত্তর দিতে দিতে ক্লাস শেষ হয়ে যাবে। লিখে রাখো, আমাদের শেষে একটা সেশন থাকে যেখানে আমরা সমস্ত প্রশ্নগুলি নেব, ঠিক আছে? খাতায় লিখে রাখো যে চতুর্থী তৎপুরুষের মধ্যে এই প্রশ্নটি আমার হয়েছে, এইভাবে লিখে রাখো। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ কি করে বুঝবো? খুব সহজ। প্রথমে দেখতে হবে ব্যাস বাক্যের মধ্যে একটা পঞ্চম মন্ত পদ আছে কিনা। যদি থাকে, হ্যাঁ বলবে পঞ্চমী তৎপুরুষ হয়েছে। কারণ এবার এবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। আগের দিন কিন্তু দেখিয়েছিলাম পারে, গঙ্গায়া পারাত, ওখানে কিন্তু পঞ্চমী তৎপুরুষ হয়নি। বহি বনাত, ওখানে পঞ্চমী তৎপুরুষ হয়নি, অব্যয়ীভাব হয়েছে। কেন অব্যয়ীভাব হয়েছে? বহি অব্যয় রয়েছে তাই। পারে মধ্যে থাকলে অব্যয়ীভাব সমাস হয়, সেই কারণে অব্যয়ীভাব হয়েছে। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, গুলিয়ে গেলে হবে না। পঞ্চম মন্ত পদ থাকতে হবে, মানে পঞ্চমী বিভক্তি যুক্ত একটা পদ থাকতে হবে। আর তোমাকে ব্যাস বাক্য দিল না, তোমাকে দিল একটা সমাসবদ্ধ পদ। তুমি কি করে বুঝবে এটা পঞ্চমী তৎপুরুষ হয়েছে? তুমি মানে জানো না, আমি ধরে নিলাম তুমি মানে জানো না, তাহলে কি করে বুঝবে? দেখো এই শব্দগুলি আছে কিনা, একদম মনে রাখো। ভয়, ভীতি, ভয়বাচক কোনো শব্দ আছে কিনা। চারখানা দেখো ভয়বাচক শব্দ এখানে রয়েছে, ভয়, ভীত, ভীতি, ভী। ভয়বাচক শব্দ থাকলেই পঞ্চমী তৎপুরুষ করতে হবে। অপেত, অপর, মুক্ত, পতিত, অপত্রাস্ত ইত্যাদি শব্দ আছে কিনা। তাহলে এই এতগুলো, এই যে চারটের মধ্যে এই সবকটাই হচ্ছে ভয়বাচক শব্দ। একবারে মনে রাখো ভয়বাচক শব্দ, তাহলে চারটা আলাদা করে মনে রাখতে হবে না। ভয়, ভীতিবাচক শব্দ হলেই পঞ্চমী করতে হবে। আর বাকিগুলো একবার দেখে নাও, হয়ে গেল পঞ্চমী তৎপুরুষ শেষ। এবার উদাহরণ দেখবো। চোর ও ভয়ম, আমাকে এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা কোন তৎপুরুষ হয়েছে। তুমি দেখলে এই যে ভয় শব্দটা আছে, ভয় শব্দ থাকলে স্যার বলেছেন পঞ্চমী তৎপুরুষ হবে, তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ। কিন্তু তোমায় দিল ব্যাস বাক্য নির্ণয় করতে। কিভাবে করবে? তুমি এটুকু জানো ভয় থাকলে পঞ্চমী হবে, তাহলে পঞ্চমী কোথায় হবে? প্রথম পদটাই হবে। চোর শব্দে পঞ্চমী করতে হবে। এবার পঞ্চমী জুড়ে দাও, চোর শব্দের পঞ্চমীর এক বচন করো, চোরাত। যদি এইবার খেয়াল রাখবে, চোর আছে না চৌর আছে। হ্যাঁ, পরীক্ষায় চোর ভয়ম দিয়ে চৌরাত ভয়মও দিল আর চোরাত ভয়মও দিল। এইটা কিন্তু বানানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষক কিন্তু এরকম বানান ভুল দিয়ে ভেলকি দেখাতে পারেন। তাহলে চোর ভয়ম থাকলে চোরাত ভয়ম লিখবো, আর চৌর ভয়ম থাকলে চৌরাত ভয়ম লিখবো। ঠিক একই রকম বৃক, ভীত, কি করব? বৃকাত, ভৃত, বৃক থেকে ভয় পাচ্ছে। ব্যাঘ্র, ভীতি, ব্যাঘ্রাত, ভীতি, বাঘ থেকে ভয় পাচ্ছে, বাঘ থেকে ভয়, হ্যাঁ ভয় পাচ্ছে বলবো না, ভয়। ব্যাঘ্র, ভী, ব্যাঘ্রাত, ভী। সুখ পেত, সুখাত, অপেত, এটা নিপাতনে ওকার হয়ে গেছে। কল্পনা, অপোড়া, কল্পনা, পোড়া। এখানে কি করতে হবে? পঞ্চমী করো, কল্পনায়া, অপোড়া, কল্পনা, অপোড়া, এইভাবে হয়ে যাচ্ছে, সন্ধি হয়ে যাচ্ছে। চক্র, মুক্ত, চাকার দ্বারা মুক্ত হয়েছে, চাকার থেকে মুক্ত হয়েছে, চাকার থেকে চক্রাত মুক্ত, চক্র মুক্ত। স্বর্গ, পতিত, তাহলে এই শব্দগুলো মনে রাখো, উদাহরণ তুমি এমনি পেয়ে যাবে। শব্দগুলো মনে রাখো, কোন কোন শব্দ পঞ্চমীতে থাকবে, কোন কোন শব্দ চতুর্থীতে থাকবে। ব্যাস, এই 4-5টা শব্দ মনে রাখলে যদি আমার হয়ে যায়, আমি এত বড় বড় সূত্র কেন করতে যাব? আচ্ছা, স্বর্গ পতিত, স্বর্গ থেকে পতিত হয়েছে। তরঙ্গ, অপত্রাস্ত, তরঙ্গের দ্বারা আহত হয়েছে, তরঙ্গের দ্বারা বিক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ সমুদ্রের ঢেউ এসে এসে পড়ছে, সেই তরঙ্গের দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে। তাই তরঙ্গ, অপত্রাস্ত, তরঙ্গাত বা তরঙ্গেভ্য অপত্রাস্ত, দুরকম ভাবেই এক বচন বহু বচন দুটোই করা যায়, কোনো সমস্যা নেই তাতে, রূপটা একই রকম হবে। তাহলে এই শব্দগুলো মনে রাখবো আমরা। আর কোথায় কোথায় হয় একটু দেখবো। দেখো আর কোথায় হয় বলছে, পঞ্চম মন্ত স্তোক শব্দ যদি থাকে, অন্তিক শব্দ যদি থাকে, দূর শব্দ যদি থাকে, কৃচ্ছ শব্দ, এগুলো প্রথমে থাকবে। তারপরে একটা ত প্রত্যয়ান্ত পদ থাকতে হবে। আমি সব জায়গায় প্লাস দিয়েছি, মানে কি, সমাসে তো একাধিক পদ থাকে, আগের পদটা কি হবে এবং পরের পদটা কি হবে এইটা বোঝানোর জন্য আমি দিয়েছি প্লাস চিহ্নটা। হ্যাঁ, এবং সমাসে সন্ধি কিন্তু অবশ্যই অবশ্যই হয়, সন্ধি হতেই হবে, সেই জন্য প্লাস চিহ্নটা দিয়েছি। তাহলে প্লাসের আগেরটুকু বুঝবো আমরা, সমাসবদ্ধ পদের আগে কে আছে আর পরেরটা হচ্ছে পরে কে আছে। তাহলে আগে কে আছে দেখবো, স্তোক শব্দ আছে কিনা, অন্তিক শব্দ আছে কিনা, দূর শব্দ আছে কিনা, কৃচ্ছ শব্দ আছে কিনা, এইগুলো আমরা দেখবো। আর পরে শুধু এই শব্দগুলো থাকলে হবে না, পরে দেখতে হবে তপ্রত্যয়ান্ত পদ আছে কিনা। এবার তপ্রত্যয়ান্ত পদ কি করে চিনবে? তপ্রত্যয়ান্ত পদের কিন্তু ক্লাস কিন্তু আগে দেওয়া হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি কিন্তু স্যারের কাছে পেয়ে যাবে।
আচ্ছা, তাহলে ত প্রত্যয়ন্ত পদ দেখতে হবে আমাকে। ত প্রত্যয়ন্ত পদ চেনার সহজ উপায় হচ্ছে পরে একটা ত থাকবে, খুব সহজ নিয়ম, পরে একটা ত থাকবে। এবার সব জায়গায় ত থাকলেই যে হয় তা নয়, ম্যাক্সিমাম জায়গাতে একটা ত থাকবে তা প্রত্যয়ন্ত পদে। আচ্ছা, তাহলে উদাহরণ দেখবো। স্তোকাত আগত, খেয়াল করে দেখো কি হচ্ছে, স্তোকাত যুক্ত আগত, স্তোকাদ আগত। এখানে একটা বিশেষ প্রক্রিয়া আছে যেটা বলবো একটু পরে, একটু খেয়াল করো। স্তোকান মুক্ত সমাস হয়েছে, ব্যাসবাক্য কি হবে? স্তোক শব্দের সঙ্গে পঞ্চমী জুড়ে দাও, স্তোকাত মুক্ত। অন্তিকাদ আগত, অন্তিক শব্দের সঙ্গে পঞ্চমী জুড়ে দাও, অন্তিকাত আগত। দূর শব্দের সঙ্গে পঞ্চমী, দূরাত আগত, দূর থেকে আসছে, নিকট থেকে আসছে, কৃচ্ছ্রাত আগত। আচ্ছা, এবার এই প্রত্যেকটাতে দেখো সমাস করার সময় নর্মালি কি হয়, ওপরের গুলিতে খেয়াল করে দেখো, যখন বলছি চৌরাত ভয়ম, চোর ভয়ম, আত কথাটা কিন্তু থাকছে না, চৌরাত এই আতটা থাকছে না, কিন্তু এইখানে সবকটাতে দেখো স্তোকাদ পঞ্চমী থাকছে, স্তোকাত মুক্ত পঞ্চমী, অন্তিকাত দয় আকার মানে আতটা থেকে যাচ্ছে, দুরাত আতটা থেকে যাচ্ছে, কৃচ্ছ্রাত আতটা থেকে যাচ্ছে। এই যে থেকে যাচ্ছে বিভক্তিগুলি লোপ পাচ্ছে না, পঞ্চমী বিভক্তিগুলি কিন্তু এখানে কোন রকম ভাবে লোপ পাচ্ছে না। এই পঞ্চমী বিভক্তি লোপ না পাওয়াকে বলা হয় অলুক। যেহেতু পঞ্চমী লোপ পায়নি তাই তাকে বলা হয় অলুক। অলুক মানে ন লুক, অলুক অর্থাৎ যার লোপ হয় না, একদম সহজ ভাষায় যেটার বিভক্তি থেকে যায়, সেইটাকে অলুক বলা হচ্ছে। এখানে কিন্তু বিভক্তিগুলি লোপ পাচ্ছে না। এই যে স্তোকাত মুক্ত, স্তোকাত এই আতটা চলে যাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, স্তোক থাকার কথা ছিল, আর মুক্ত থাকার কথা ছিল, তাহলে স্তোক মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দেখো স্তোকান মুক্ত, স্তোকাতের সঙ্গে মুক্ত সন্ধিযুক্ত হয়েছে, সন্ধিযুক্ত হয়ে নয়ময় হয়ে গিয়েছে, তাই স্তোকান মুক্ত এরকম হচ্ছে। এটা রাইট, এটা কোনো ভুল নেই। এটাকে অলুক বলা হয়। অলুক সব সমাসেই হতে পারে, সব সমাসেই যদি বিভক্তিগুলি লোপ না পায় তখন অলুক বলা হয়। যেমন কণ্ঠে কালো, কণ্ঠে কালো যস্য মহাদেবকে বলা হচ্ছে। এবার কণ্ঠে কালোর মধ্যে দেখো কণ্ঠে শব্দটা কণ্ঠেই রয়ে গেছে, কণ্ঠ আর হয়নি, একারটা একারই রয়ে গেছে, সপ্তমীটা সপ্তমী রয়ে গেছে, তাই অলুক। এবার ওইটা বহুব্রীহি হয়েছে তাই অলুক বহুব্রীহি। আবার দেখো যুধিষ্ঠির, যুধি স্থির, যশ যুদ্ধে যে স্থির, যুধি যুধি রয়ে গেছে, সপ্তমীর এক বচনে রয়ে গেছে, বিভক্তিটা লোপ পায়নি। এটা আবার এটাও অলুক সমাসে চলে যাবে। অলুক আলাদা কোনো সমাস নয়, অলুক একটা সমাসের বিশেষ বৈশিষ্ট্য, সে প্রত্যেকটা সমাসে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করে যেখানে এই বিভক্তিগুলি লোপ পায় না। হ্যাঁ, এবং কেন লোপ পায় না, কি কারণে লোপ পায় না, কিভাবে সমাসের পদ গঠন হয়, সেগুলি জানতে গেলে আমাদের বিস্তৃত ক্লাসে যেতে হবে, সেগুলি এখানে আলোচ্য নয়। আচ্ছা, কিন্তু এই জায়গাটায় দুটো রূপ পাওয়া যায়, এইটাই হচ্ছে একটা স্পেশাল জায়গা পরীক্ষকের জন্য, যে প্রশ্ন করবে তার জন্য, ফলে তোমাদের জন্য স্পেশাল জায়গা। দুটো রূপই আছে, স্তোকান মুক্ত আর স্তোক মুক্ত। এখানে পঞ্চমীটা রয়ে গেছে, স্তোকাত মুক্ত, স্তোকাত আতটা রয়েছে, আত রয়েছে মানে অলুক পঞ্চমী তৎপুরুষ হয়েছে, এবং পঞ্চমী তৎপুরুষে কিন্তু কোনো বিভক্তির লোপ পাবে না। কিন্তু কোথায় লোপ পেল? স্তোক মুক্ত, এখানে তো বিভক্তি লোপ পেয়ে গেল। কখন? যদি আমি তৃতীয়া তৎপুরুষ করি, তাহলে এটা দুটোই করা যেতে পারে, স্তোকেন মুক্ত করা যেতে পারে, তখন তৃতীয়া তৎপুরুষ বলতে হবে, এবং তৃতীয়া তৎপুরুষ করলেই কিন্তু স্তোক মুক্ত হবে। পরীক্ষায় কিন্তু বানান খেয়াল করতে হবে, বানানেই কিন্তু বেশি ভুল হয়ে যায়, মিসম্যাচ গুলি বানানেই হয়ে যায়, চোখে দেখার উপরেই সবকিছু নির্ভর করে। তাহলে স্তোক মুক্ত যদি দেয় তাহলে আমি কি বলবো? তৃতীয়া তৎপুরুষ। পরীক্ষা দেবে এরকম, স্তোকান মুক্ত কোন তৎপুরুষ সমাস হয়েছে বা কি সমাস হয়েছে, তৃতীয়া তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, চারটে দিয়ে দিল, ওই পঞ্চমী আর তৃতীয়ার মধ্যেই গুলিয়ে যাবে। আবার যদি স্তোক মুক্ত দিয়ে দেয়, দেখে মনে হয় তাই তো, স্তোকান মুক্ত স্তোক মুক্ত পড়ে এসছি তো, ওটা পঞ্চমী তৎপুরুষ হবে না। বানানটা খেয়াল করে দেখো, এখানে বিভক্তিটা লোপ পায়নি, এখানে স্তোকানটা স্তোক হয়ে গেছে, মূল শব্দটা রয়েছে স্তোক, স্তোকাত এই বিভক্তিটা নেই, আত বিভক্তিটা নেই। তখন আমরা কি করব? তৃতীয়া তৎপুরুষ সমাস করব। তৃতীয়া তৎপুরুষটা কোনো অলুক নয়, কিন্তু পঞ্চমীটা অলুক তৎপুরুষ, এখানে ওই আত বিভক্তিটা কিন্তু লোপ পাচ্ছে না।
এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। আর কোনো আমরা দেখো কোনো সূত্র টুত্র কিছু লিখিনি। নেক্সট হয়ে গেল পঞ্চমী তৎপুরুষ। দেখো পঞ্চমী তৎপুরুষ আর কিছু নেই, এইটুকুই পঞ্চমী তৎপুরুষ। এবার কি কঠিন জিনিস আছে এখানে? দেখো কোনো কঠিন জিনিস না, আমি শুধু কতগুলি শব্দ মনে রাখবো যে এই শব্দগুলি থাকলে পঞ্চমী তৎপুরুষ হয়। সেই শব্দগুলো যদি মনে রাখতে পারি আমার কাজ শেষ, যে এই শব্দগুলো থাকলে পঞ্চমী তৎপুরুষ হচ্ছে। আর উদাহরণগুলো একটু দেখে নেবো যে হ্যাঁ সত্যি আছে তো। আর একটা নিয়মে কি বলেছে, এই স্পেশাল শব্দ, স্তোক শব্দ, অন্তিক শব্দ, দূর শব্দ, কৃচ্ছ শব্দ, এই শব্দগুলো থাকলে তারপরে ত প্রত্যয় থাকলে পঞ্চমী তৎপুরুষ হয়, এবং সেখানে বিভক্তিটা লোপ পাবে না। ব্যাস এইটুকুই হচ্ছে নিয়ম। এবং বিভক্তি লোপ না পাওয়ার জন্য তাকে অলুক বলতে হয়, অলুক পঞ্চমী তৎপুরুষ। আর যদি বিভক্তি লোপ পেয়ে যায় তখন আমরা কি করবো, তৃতীয় তৎপুরুষ দিয়ে বাক্যটাকে সমাধান করতে হবে, স্তোকেনও মুক্ত করতে হবে, তখন আর স্তোকাত মুক্ত করা যাবে না। এইটুকুই, আর কিচ্ছু নেই পঞ্চমী তৎপুরুষে। কত সময় লাগাবে? বাকি সমাজগুলি আমরা এইভাবে পড়বো। এইবার ষষ্ঠী, ষষ্ঠী সবসময় একটু আলাদা। ষষ্ঠী কারকের ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম বহন করে, একটু আলাদা। সমাসের ক্ষেত্রেও কিন্তু ওকে একটু অন্যরকম ভাবে পড়তে হবে। বাকিগুলিতে যেমন আমরা পড়েছি যে এই শব্দ যোগে এই তৎপুরুষ হয়, এই শব্দ থাকলে অব্যয়ভাব সমাস হয়, এখানে বেশি গুরুত্ব দিতে হবে কখন কখন ষষ্ঠী হয় না। এখানে হওয়ার থেকে না হওয়ার চান্স অনেক বেশি, হওয়ার থেকে না হওয়ার সংখ্যা অনেক বেশি। তোমাকে জানতে হবে কোথায় কোথায় হয় না। এখান থেকে প্রশ্ন দিলে না হওয়ার থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। একটা বাক্য দিয়ে বললো এখানে কোন তৎপুরুষ হয়েছে, অব্যয়ভাব সমাস, বহুব্রী সমাস, হ্যাঁ, পঞ্চমী ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনোটি নয়। দেখলে মনে হবে ষষ্ঠী তৎপুরুষ হয়েছে, কিন্তু কোনোটি নয় হবে। এইরকম অনেক উদাহরণ রয়েছে, হ্যাঁ, সেই উদাহরণগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমেই দেখো বলেছে আগে কোথায় হয় আগে আমরা জেনে নিই। দেখো দুটো নিয়ম মাত্র লিখেছি, কোথায় হয়, তারপর লিখেছি আমরা কোথায় হয় না। দুটোই কিন্তু আমাকে দেখতে। তাহলে কোথায় হয় আগে দেখি। অবশ্যই আগে ষষ্ঠান্ত পদ থাকতে হবে ষষ্ঠী তৎপুরুষ হতে গেলে। আচ্ছা, এবং ষষ্ঠতম পদকে কর্তৃপদ হতে হবে আর করণ পদ হতে হবে। কর্তৃপদ মানে কর্তা, যে কাজ করে সে কর্তা, সেই কর্তা হতে হবে। আর করণ মানে যার দ্বারা কাজ করছে। একদম সহজে যদি বলি সাধকতম, যেটা কাজ করার জন্য সর্বাধিক প্রয়োজন, যেটা না হলে কাজ হবে না, বা যেটা উপস্থিত হলে কার্য শুরু হয়ে যায়, সেটাই করণ। কর্তৃপদ এবং করণ পদ থাকতে হবে। হ্যাঁ, এই ষষ্ঠান্ত পদটা হয় কর্তা হবে নাই করণ হবে। তারপরে কারা থাকবে, কৃত প্রত্যয়ান্ত পদ থাকতে হবে। কৃত প্রত্যয় কারা? কৃত প্রত্যয় হলো ধাতুর পরে তিন ভিন্ন যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদের কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় ডিটেলস আমরা পড়ছি। তার মধ্যে তাজ প্রত্যয় পড়েছি, লব প্রত্যয় পড়েছি, তুমুন প্রত্যয় পড়েছি, অনেকগুলো প্রত্যয়, ততবুতু প্রত্যয় আমরা পড়ে ফেলেছি, অনেকগুলো প্রত্যয় পড়েছি। আরো প্রত্যয় রয়েছে কৃত প্রত্যয়ের মধ্যে, সেগুলি সামনের ক্লাসগুলিতে হবে। তাহলে কৃত প্রত্যয় আমাকে জানতে হবে, চিনতে হবে, না হলে কিন্তু আমি চিনতে পারবো না যেটা ষষ্ঠী কেন হলো। হয়তো মুখস্থ করে বেরিয়ে যাবে, কিন্তু কৃত প্রত্যয় না চিনলে ষষ্ঠী কেন হলো বুঝতে পারবে না। তার কৃত প্রত্যয় চেনা খুব দরকার ষষ্ঠী বুঝতে গেলে। তাহলে আগে ষষ্ঠন্ত পদ আর পরে কৃত প্রত্যয়ান্ত পদ। কিন্তু যদি তোমাকে এইরকম দেয় তখন তো তুমি আগে ষষ্ঠী বিভক্তি পাচ্ছ না, তখন তোমার অর্থের আশ্রয় নিতে হবে অথবা প্রত্যয়ের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, মনস্তাপ কি করে হলো তাপ শব্দটা, পয়ঃ পানম, পানম শব্দটা কি করে হলো, এই পানম শব্দটা তোমাকে দেখতে হবে কি করে হয় পানম শব্দ। পানম শব্দের ব্যুৎপত্তি কি, পা যুক্ত লুট প্রত্যয় করলে হয় পানাম। তাহলে লুট প্রত্যয় কি প্রত্যয়, একটি কৃত প্রত্যয়। তাহলে লুট প্রত্যয় একটি কৃত প্রত্যয় হওয়ায় কৃত প্রত্যয়ান্ত পদ পরে রয়েছে। আর কৃত প্রত্যয়ান্ত পদ পরে থাকায় আমরা কি করব, ষষ্ঠী তৎপুরুষ করতে পারি। বাক্যটা কি হবে, পয়সাহ পানাম, পয়ঃ পানাম, আগের পদে অবশ্যই ষষ্ঠী করতে হবে। পয়সাহ, পয়স শব্দ, ষষ্ঠীর এক বচন করো, অবিসর্গ যুক্ত করে দাও, পয়সাহ পানাম, পয়ঃ পানাম। তাহলে পা শব্দটাকে আমাকে চিনতে হবে, এটা একটা কৃত প্রত্যয়ান্ত পদ, তার জন্য আমাকে কৃত প্রত্যয় পড়তেই হবে। আর প্রত্যয় শুধুমাত্র কিন্তু প্রত্যয় পড়ার জন্য নয়, আমি আগেই বলেছি প্রত্যয় ছাড়া অনুবাদ হবে না। একটু স্ট্যান্ডার্ড অনুবাদ মানেই প্রত্যয় জানতে হবে, কৃত প্রত্যয় বিশেষ করে, তদ্ধিত প্রত্যয় অনুবাদের জন্য খুব একটা লাগে না। আর কি, অশুদ্ধিতে মাস্ট বি, অশুদ্ধতে প্রত্যয়ান্ত ভুল থাকবে, সুতরাং প্রত্যয় তোমায় জানতেই হবে। অনুবাদ অশুদ্ধি দুটোতেই সবাই মার খায়, আর প্রত্যয় তো নিজেই আছে, তার থেকেও তো প্রশ্ন আসে। প্রায় আমরা দেখেছি 15টা প্রশ্ন এসেছে গত বছর 2016 সালে, 55টা প্রশ্নের মধ্যে 15খানা কোশ্চেন প্রত্যয় থেকে এসেছে। এই জন্য আমরা প্রত্যয়ের ক্লাস আগে শুরু করেছি। যাই হোক, তাহলে পয়ঃ পানম। আচ্ছা, মনস্তাপ,
কি করে বুঝবে এটা ষষ্ঠী হয়েছে? মনের তাপ, একদম সহজ বাংলায় যদি করো তাহলেও তুমি বুঝতে পারো। মনের তাপ, মনস্তাপ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর যদি টেকনিক্যালি যাও, তাপ ও শব্দটা হচ্ছে তপ ধাতু, ঘই প্রত্যয় করলে হয় তাপ। আর ঘই প্রত্যয় একটি কৃত প্রত্যয়, তাহলে কৃত প্রত্যয়ান্ত পদ পরে থাকায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। আচ্ছা, চন্দ্রস্য উদয়, উদয় কার হচ্ছে? চন্দ্রের, চন্দ্র কর্তৃপদ এবং ষষ্ঠান্ত পদ, আর উদয় অচ প্রত্যয়ান্ত পদ। অর্থস্য নাশ, অর্থনাশ, রাজ্য আদেশ অচ প্রত্যয়ান্ত পদ, রাজার আদেশ, এটা ঘই প্রত্যয়ান্ত পদ। এইভাবে প্রত্যয় যদি জানো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর নিয়মটা আমরা এভাবে দেখলাম যে আগে ষষ্ঠন্ত পদ থাকতে হবে, পরে কৃত প্রত্যয়ান্ত পদ থাকতে হবে। 2 নম্বর নিয়ম কি দেখছি? ষষ্ঠন্ত পদ আগে তো থাকবেই, ষষ্ঠী তৎপুরুষ হতে গেলে ষষ্ঠন্ত পদ থাকতেই হবে। আর পরে ঠিক আগের সমাসগুলির মধ্যে কিছু পদ রয়েছে। আগের সমাসে যেমন যেমন কিছু শব্দ দেখেছি, এখানেও কিছু শব্দ রয়েছে। এই শব্দ থাকলেই চোখ বুঝে বলে দেবো ষষ্ঠী তৎপুরুষ হয়েছে, মানে বুঝি আর না বুঝি। কখনো কখনো মানে বুঝতে কিন্তু অসুবিধা হয়, স্বাভাবিক, সমাসে সব মানে বোঝা যায় না, তখন এই শব্দগুলিকে আমাকে মনে রাখতে হবে। এই শব্দ থাকলেই টেকনিক্যালি আমি বলে দেবো যেটা ষষ্ঠী ছাড়া আর কিছু হয়নি। কেমন? যাজক শব্দ, যাজক, পূজক, পরিচারক, পরিবেশক, অধ্যাপক, হোত্রী, হোত্রী মানে হোম সম্পাদন করে যে হোতা, ভর্তৃ মানে ভরণ পোষণ করে যে স্বামী বা প্রভু, উৎসাহ, এই কটা শব্দ যদি থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হয়। 1 নম্বরে হচ্ছে ম্যাক্সিমাম ষষ্ঠী তৎপুরুষ গুলো 1 নম্বরে হয়ে যায়। আর 2 নম্বরে হচ্ছে অল্প অল্প নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেই শব্দে ষষ্ঠী তৎপুরুষ হয়। কেমন ভাবে হচ্ছে দেখা যাক। দেব পূজক, দেবতার পূজক, দেবতার যে পূজা করে, তাহলে দেবস্য পূজক, তুমি এইভাবে করবে না, দেবং পূজক করা যাবে না। কেন? পূজক শব্দ রয়েছে, পাণিনি সূত্র করে দিয়েছেন পূজক শব্দ থাকলে ষষ্ঠী করতে হবে, তোমাকে ষষ্ঠী করতে হবে। তুমি করতেই পারবে না দেবম পূজক, দেবতাকে পূজা করে যে, না, দেবতার পূজক, এইভাবে করতে হবে। ব্রাহ্মণ যাজক, ব্রাহ্মণস্য যাজক, গৃহ পরিচারক, গৃহস্য পরিচারক, গৃহের পরিচারক, খাদ্য পরিবেশক, খাদ্যস্য পরিবেশক। তুমি এক বচনও করতে পারো, বহু বচনও করতে পারো, খাদ্যানাম পরিবেশক, কোনো সমস্যা নেই তাতে। গণিত অধ্যাপক, গণিতস্য অধ্যাপক, যজ্ঞ হোতা, যজ্ঞস্য হোতা, মদুৎসাহ, মম উৎসাহ, মদ, মমর জায়গায় মত আসে সমাস হলে, মদুৎসাহ, মম উৎসাহ, মত উৎসাহ, তাহলে উৎসাহ শব্দ থাকলে কোন সমাস হবে? এইটা করতে ষষ্ঠী। তাহলে মদুৎসাহ বললো তৃতীয় তৎপুরুষ হবে না চতুর্থী তৎপুরুষ হবে না পঞ্চমী না ষষ্ঠী? তুমি করতেই পারো, পরীক্ষা এরকম থাকে, ময়া উৎসাহ, আমার দ্বারা উৎসাহ, হ্যাঁ, মধ্যম উৎসাহ, আমার জন্য উৎসাহ, অস্মাৎ উৎসাহ, আমার থেকে উৎসাহ, তাহলে কোনটা হবে? না মম উৎসাহ, কোনটা হবে? তখন কিন্তু আমার মাথায়, তাই তো উৎসাহ শব্দ থাকলে ষষ্ঠী হয়, আর কিছু মানে বোঝার দরকার নেই, তো উৎসাহ আছে, ষষ্ঠী বিভক্তি হবে, এই শব্দগুলি আছে, ষষ্ঠী বিভক্তি হবে। এইভাবে কিন্তু পড়লে কনফিউশন থাকবেই না, বেশি ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এইবার আমাকে জানতেই হবে ষষ্ঠী কোথায় কোথায় হয় না, কারণ ভেলকি দেওয়ার জায়গা কিন্তু এই একটা জায়গা আছে যে কোথায় কোথায় হয় না। একটা বাক্য দিয়ে বললো এখানে কি সমাস হয়েছে, আদৌ কিন্তু কিছুই হবে না, হ্যাঁ, আদৌ কিছুই হবে না, কোনো সমাসই হবে না, অথচ দিয়ে বললো কি সমাস হয়েছে, দিতেই পারে। নির্ধারণ বোঝালে কোনো সমাস হবে না, ষষ্ঠী হবে না। নির্ধারণ বোঝালে আমরা নির্ধারণের ষষ্ঠী সপ্তমী দেখেছি, যতস্থ নির্ধারণম কারকের মধ্যে দেখেছি। নির্ধারণ মানে কি? বহুষু একস্য পৃথক করণম, অনেকগুলির মধ্যে থেকে যদি একটাকে আলাদা করা হয় তখন তাকে নির্ধারণ বলা হয়। যেমন কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস, অনেক কবির মধ্যে কালিদাস। আমেদের মধ্যে হিমসাগর শ্রেষ্ঠ, ফলেদের মধ্যে আম শ্রেষ্ঠ, রাজাদের মধ্যে দুষ্যন্ত শ্রেষ্ঠ, রাজাদের মধ্যে রামও শ্রেষ্ঠ। তাহলে একই জাতীয় অনেকগুলি বস্তু রয়েছে, তার মধ্যে থেকে একটাকে যদি আলাদা করে বলার চেষ্টা করা হয় সেটাকে বলা হয় নির্ধারণ। সেই নির্ধারণ যদি হয়, কারক হবে, ষষ্ঠী হবে বা সপ্তমী হবে, যতশ্চ নির্ধারণম, কিন্তু সমাস হবে না। তাই দেখো, নৃণাং
দ্বিজ, শ্রেষ্ঠ, এরকম যদি বাক্য থাকে, নৃ আর দ্বিজ এইগুলোকে তুমি একসাথে করতে পারবে না। গোসু কৃষ্ণা বহুক্ষীরা, তুমি গো কৃষ্ণা বহুক্ষীরা একসঙ্গে সবকটাকে জুড়ে দিতে পারবে না, কখনোই এগুলোকে জুড়ে দেওয়া যাবে না, ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। আবার কি, ষষ্ঠন্ত পদ আর পরে যদি পূরণবাচক পদ থাকে, পূরণবাচক পদ মানে কি, ধরো এককে কি বলি আমরা, যে তুমি ক্লাসে কি হয়েছো, এক হয়েছো না, আমরা বলি প্রথম হয়েছো। তুমি ক্লাসে কি হয়েছো, দুই হয়েছো না, দ্বিতীয় হয়েছো। তাহলে একের পূরণবাচক শব্দ প্রথম, দুইয়ের পূরণবাচক শব্দ দ্বিতীয়, এরকম করে পূরণবাচক শব্দগুলি আমরা জানি। সেই পূরণবাচক শব্দ যদি কোথাও দেখো তাহলে জানবে সমাস হবে না, বেলকি দেওয়ার চেষ্টা করছে। এই প্রশ্নগুলো এরকম দেবে তোমায়, ছাত্রানাং প্রথম, এখানে কি সমাস হয়েছে, 1 নাম্বার ষষ্ঠী তৎপুরুষ সমাস প্রথমেই দেবে। তুমি তো ষষ্ঠী, তাই তো ষষ্ঠী হচ্ছে ছাত্রানাম, হ্যাঁ ষষ্ঠীর বহু বচনে নাম যুক্ত হয় তাহলে ষষ্ঠী তৎপুরুষ হবে, দিয়ে ষষ্ঠীতে দাগ দিয়ে চলে এলে এবং লাস্টে দেখলে না 4 নম্বর অপশনে কোনোটিই নয় উত্তরটা আছে। এই উত্তরটা হচ্ছে কোনোটিই নয় হবে, ষষ্ঠী দিয়েছে, চতুর্থী দিয়েছে, পঞ্চমী দিয়েছে, দ্বিগু দিয়েছে, কিছু একটা দিয়েছে, হ্যাঁ লাস্টে দিয়েছে কোনোটি নয়, তাহলে এটাও তো হতে পারে। কেন, এই প্রথম শব্দটা রয়েছে তাই, পূরণবাচক শব্দ রয়েছে তাই। নেক্সট আরো কি রয়েছে, গুণবাচক শব্দ যদি পরে থাকে, যেমন গুণবাচক শব্দ কি, দেখো কাকস্য কার্ষ্ণাম, কাকের কৃষ্ণতা, হ্যাঁ কাকের কৃষ্ণতা, ব্রাহ্মণস্য শুক্লা বা শুক্লত্বম, এই তাহলে শুক্ল বর্ণ, শুভ্র বর্ণ, কৃষ্ণ বর্ণ, এগুলি হচ্ছে গুণবাচক শব্দ, কোয়ালিটি বোঝাচ্ছে, কাকের কৃষ্ণতা কেমন, কাকের রং কেমন, কৃষ্ণ বর্ণের, ব্রাহ্মণের রং কেমন, শুক্ল বর্ণের, তার একটা কোয়ালিটি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, তাকে আরো সুন্দর করে চিনিয়ে দিচ্ছে। এইগুলো হচ্ছে গুণবাচক শব্দ। এই গুণবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ হবে না, তুমি করতেই পারবে না, কাক ও কার্ষ্ণ, ব্রাহ্মণ শুক্লা এরকম করা যাবে না। কেন, পরে এই গুণবাচক শব্দ রয়েছে। যেমন ধরো মহাশ্বেতায়া শুভ্রতা, তুমি মহাশ্বেতা এখান থেকে নিলে আর শুভ্রতা এখান থেকে নিলে, নিয়ে মহাশ্বেতা শুভ্রতা এইভাবে করতে পারবে না। নারীর সৌন্দর্য, তুমি নারী সৌন্দর্যম এরকম করতে পারবে না, এটা তো একটা নিয়ম, হ্যাঁ করে গেছেন, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম পাওয়া যায়, সেই ব্যতিক্রম কিন্তু দিতে পারে। এই জন্য নিয়ম এর প্রতি নিয়ম অনেক সময় থাকে, অনিত্য অয়ম গুণেন নিষেধ, এই গুণের দ্বারা যে নিষেধ, এই নিষেধ অনিত্য, মানে কোথাও কোথাও এই নিষেধ অ্যাপ্লিকেবল হয় আর কোথাও কোথাও এই নিষেধ মানা হয় না, কবিরাই মানেননি। অর্থ গৌরবম, ভারবের অর্থ গৌরবম, তাহলে অর্থের গৌরব, অর্থের যে গৌরব, অর্থের যে গরিমা, সেই গরিমা একটা গুণবাচক শব্দ, তাহলে গৌরব একটা গুণবাচক শব্দ, তাহলে গুণবাচক শব্দের সঙ্গে দেখো একটা বিশেষ্য শব্দের কিন্তু সমাস হয়েছে। বুদ্ধি মান্দ্যম, বুদ্ধে মান্দ্যম, বুদ্ধির মন্দতা, বুদ্ধির অল্পতা, তাহলে বুদ্ধি শব্দ একটা বিশেষ্য পদ, তার সঙ্গে মন্দ, বুদ্ধির একটা কোয়ালিটি মন্দতা, সেই গুণের সঙ্গে সমাস হয়েছে। তাহলে এইগুলো কি হলো, এগুলো বিশিষ্ট প্রয়োগ, কবিরা আগে প্রয়োগ করে গেছেন, এই জন্য পরবর্তীকালে নিয়ম করা হয়েছে যে অনিত্যয়ম গুণেন নিষেধ, এই নিষেধ কেমন, অনিত্য, সবসময় এই নিষেধ মানা হয়নি। সুতরাং এই ওপরের যে ষষ্ঠন্ত পদ এবং তার সঙ্গে গুণবাচক শব্দের যে সমাস, সেই সমাস কখনো হয় আবার কখনো হয় না। সুতরাং এটা খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। পরীক্ষায় যদি দেয় তোমাকে হয় কি হয় না কখনোই চাইবে না, কারণ এটা কনফিউশনাল জায়গা, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে, তোমাকে এখানে দেবে ব্যাস বাক্য নির্ণয় করে, আর কিছু দেবে না। অর্থ গৌরবম, ব্যাস বাক্য নির্ণয় কর, অর্থস্য গৌরবম, বুদ্ধে মান্য, এগুলো প্রসিদ্ধ উদাহরণ, প্রসিদ্ধ উদাহরণে অবশ্যই অবশ্যই ব্যাস বাক্য হবে, কিন্তু অপ্রসিদ্ধ উদাহরণে হবে না, এইভাবে মনে রাখতে হয়। প্রসিদ্ধ উদাহরণ যেহেতু মহাকবিরা করে গেছেন, বড় বড় কবিরা করে গেছেন, তাদের তো আর মিথ্যা বলা যায় না, তাদেরগুলো কিন্তু হবে। তাহলে ষষ্ঠী তৎপুরুষ আর কোথায় কোথায় হয় না দেখবো। ষষ্ঠন্ত পদের সঙ্গে যদি তৃপ্তি অর্থক পদ থাকে, তৃপ্তি মানে সন্তুষ্টি বোঝায়, ফলানাং তৃপ্ত, তোমরা কারকের মধ্যে পড়েছো, হ্যাঁ কর্মাদি নাম সম্বন্ধ মাত্র বিবক্ষয়া ষষ্ঠী এব বার্তিক রয়েছে, কর্মাদির সঙ্গে সম্বন্ধ বিবক্ষা করলে ষষ্ঠী বিভক্তি হয়, নাগ্নি কাষ্ঠানাম তৃপ্তি এরকম ষষ্ঠী বিভক্তি হয়েছে। তো এই ফলানাং তৃপ্ত,
তাহলে তুমি সমাস করে কি করবে? ফল আর তৃপ্ত, এই দুটোকে ফলতৃপ্ত করতে পারবে না। তৃপ্ত শব্দ যদি থাকে সমাস হবে না, এইভাবে জানতে হবে। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ফলানাং তৃপ্ত কি সমাস হয়েছে, তুমি বলে কোনোটিই হবে না, তৃপ্ত শব্দ দেখতে পাচ্ছি আমি, শর্টকাট এটা। হ্যাঁ, কাষ্ঠানাং সুহিত, সুহিত মানেও তৃপ্ত, এই দুটো শব্দ থাকলে বলবে এই শব্দ দেখতে পাচ্ছি, আমার মানে বোঝার দরকার নেই, বেশি ডেপতে যাওয়ারও দরকার নেই, সমাস হবে না। আবার যদি দেখো সত্যি সত্যি ফলতৃপ্ত দিয়ে দিয়েছে এবং বলছে হ্যাঁ সমাস হবে, কোনোটি নয়, এই উত্তরটা অপশনে নেই, সব জায়গায় দিয়েছে তৃতীয় তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, এই চারটে অপশন দিয়েছে, তৃতীয় তৎপুরুষ আছে, ষষ্ঠী তৎপুরুষ আছে, কোনটা হবে? তখন কিন্তু দেখো ফলই তৃপ্ত, তৃতীয় তৎপুরুষ করলে কিন্তু ফলতৃপ্ত শব্দটি তৈরি হবে। কিন্তু তৃপ্ত শব্দ থাকলে তুমি ষষ্ঠী করতে পারবে না, বলার বক্তব্য এইটাই যে ষষ্ঠী করতে পারবে না, অন্য তৎপুরুষ করো। ফলের দ্বারা তৃপ্ত হচ্ছে, এইভাবে মানে করতে পারো যে মুনি ফলের দ্বারা তৃপ্ত, মুনি ফলতৃপ্ত ভবতি, ফলের দ্বারা তৃপ্ত হয়েছেন বা হচ্ছেন, হবেন। আর ফলস্য তৃপ্ত বা ফলানাং তৃপ্ত এইভাবে করতে পারবে না, ফলেন তৃপ্ত বা ফলই তৃপ্ত এইভাবে করতে পারো। তাহলে যখন তোমার ফলতৃপ্ত শব্দটা দিল তখন শুধু মাথায় এলো তৃপ্ত শব্দ আছে, সমাস হবে না, বলে দিলাম না, হতে পারে কিন্তু ষষ্ঠী হবে না, তৃতীয় তৎপুরুষ হতে পারে, তাই না? সুতরাং এইভাবে কিন্তু এই বিকল্প বা ব্যতিক্রম বা নিয়মেরও বিপরীত কিছু জিনিস যদি থাকে সেইগুলোতে কিন্তু চোখটা একটু গুরুত্ব দিয়ে বোলাতে হবে। আবার কি দেখবো, ষষ্ঠন্ত পদ রয়েছে, তার সঙ্গে কিছু প্রত্যয়ান্ত পদ থাকে যখন ষষ্ঠী হয় না। কি প্রত্যয়? সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয়, তুমুন প্রত্যয়, তোয়া প্রত্যয় বা তাজ প্রত্যয়, লিয়া প্রত্যয়, তব্য প্রত্যয়, অক, ত্রিচ, এই যে প্রত্যয়গুলি রয়েছে, এই প্রত্যয়ান্ত পদ যদি পরে থাকে সমাস হবে না। তাহলে দেখো সমাস হবে না জানাটা খুব গুরুত্বপূর্ণ ষষ্ঠীর মধ্যে। তাহলে দ্বিজস্য কুরবান, তুমি দ্বিজ কুরবান করতে পারবে না, কুরবান হচ্ছে ক্রিযুক্ত সত্রী প্রত্যয়, প্রথম আর এক বচন পুংলিঙ্গ। দ্বিজস্ব কুরবানও, কুরবানটা হচ্ছে সানজ প্রত্যয়, তোমাকে এটা দেখে বুঝতে হবে, তোমাকে এই ব্যাজ বাক্য দিয়ে বলবে কি সমাস হয়েছে ভুল করানোর জন্য। ব্রাহ্মণস্য কৃত্বা, কৃত্বা রয়েছে, তাচ রয়েছে, সমাস হবে না। ব্রাহ্মণস্য অধিকৃত্য, অধিকৃত্য অধি উপসর্গ আর শেষে জফলা রয়েছে, এটা অধিকৃত্যটা কি? এটা লব প্রত্যয়িত পদ। ব্রাহ্মণস্য দাতুম, দার সঙ্গে তুমুন রয়েছে, তুম দেখেই বোঝা যায় এটা তুমুন, হবে না। ব্রাহ্মণস্য কর্তব্যম, তব্য রয়েছে, হবে না। ওদনস্য পাঁচ ক, অপ্রত্যয় রয়েছে, হবে না। জগত স্রষ্টা, হ্যাঁ স্রষ্টা হচ্ছে ত্রিচ প্রত্যয়ান্ত, স্রষ্ট্রী শব্দ থেকে এসেছে, স্রষ্ট্রী থেকে স্রষ্টা, পিতৃ পিতা যেমন হয়, স্রষ্ট্রী স্রষ্টা, তাহলে ত্রিচ প্রত্যয়ান্ত হবে না, সমাস হবে না। কিন্তু ভূভর্তা এটা আবার সমাস হবে। আচ্ছা, কিন্তু ভূভর্তা এটা সমাস হবে, কেন সমাস হবে? এই ভর্তা শব্দটা আগে দেখো ওই যাজকাদির মধ্যে রয়েছে, পাণিনি বলে দিয়েছেন যাজকাদি যে শব্দগুলি বলেছি তার মধ্যে দেখো ভর্তৃ শব্দ আছে, এই নিয়মটা আগে, এই নিয়মটা উনি বলে দিয়েছেন। সুতরাং ওই ভর্তি শব্দটা স্পেশাল নিয়ম, ওটা ত্রিশ প্রত্যয়ান্ত হলেও ভর্তি শব্দের সঙ্গে সমাস হয়, সুতরাং এইটাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। ভূভর্তা শব্দটা সমাস হয় কি হয় না? হয়। এটাকে সমাস করলে ব্যাস বাক্য কি হবে? ভূ এর ভর্তা, সংস্কৃততে করলে কি হবে? পৃথিবীর ভর্তা, যে সংস্কৃততে করে ভূবহ ভর্তা, ভয় রস্যু বয় বিসর্গ এরকম হবে, ভয় রস্যু বয় বিসর্গ, ভূবহ ভর্তা, ভূবহ ভর্তা। আচ্ছা, দুটি যদি ষষ্ঠন্ত পদ থাকে তাহলেও সমাস হবে না, তক্ষকস্য সর্পস্য, দুটোই দেখো ষষ্ঠী রয়েছে, ষষ্ঠীর এক বচন, ষষ্ঠীর এক বচন, তাও সমাস করা যাবে না। সর্পস্য বিলস্য ষষ্ঠী করা যাবে না, এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, ষষ্ঠন্ত পদ আর তপ্রত্যয়ান্ত পদ থাকতে পারে, তাহলেও সমাস হবে না। আগেও বলেছি যে অনেকগুলো প্রত্যয়ের কথা দেখো এখানে বলা রয়েছে, আর এখানে স্পেশালি তপ্রত্যয় বলেছে, কিন্তু বেঁধে দিয়েছে, সব তপ্রত্যয়ের ক্ষেত্রে নয়, অনেক তপ্রত্যয় কিন্তু ষষ্ঠী হয়, শুধুমাত্র বর্তমান কালে যে তপ্রত্যয় হয় সেইখানে ষষ্ঠী হবে না। আর বর্তমান কালে তপ্রত্যয় হওয়ার সূত্র কি? আগের দিন আমরা পড়েছি মতি বুদ্ধি পূজার্থে বৃহস্ত সূত্র রয়েছে, সেই সূত্রানুসারে বর্তমান কালে তপ্রত্যয় হয়, সেটা মতি অর্থে, জ্ঞান অর্থে, বুদ্ধি জ্ঞান অর্থে, পূজা অর্থে, হ্যাঁ ইত্যাদি যদি হয় সেখানে কিন্তু সমাস হবে না। যেমন রাজ্ঞাং মতঃ, মন ধাতুর সঙ্গে তপ্রত্যয় হয়েছে, মন ধাতুর সঙ্গে তপ্রত্যয় থাকলে সমাস করা যায় না। বুধ ধাতুর সঙ্গে তপ্রত্যয় হয়েছে, বুদ্ধ, সমাস করা যাবে না। পূজিত, পূজ ধাতুর সঙ্গে সমাস করা হয়েছে, করা যাবে না। কি সমাস করা যাবে না? ষষ্ঠী সমাস করা যাবে না, এটা মাথায় রাখবে।
সমাস করা যাবে না মানে কোনো সমাস করা যাবে না এটা নয়, আমরা ষষ্ঠীর মধ্যে পড়ছি, তাই ষষ্ঠী সমাস করা যাবে না। তৃতীয়া তো করা যাবে। যেমন ধরো অতীতকাল যদি বোঝাচ্ছে রাজার দ্বারা পূজিত হয়েছিলেন তিনি, তাহলে ব্রাহ্মণ রাজভি পূজিত, রাজ পূজিত, এইভাবে কিন্তু করা যাবে। তখন তৃতীয়া তৎপুরুষ করতে রাজভি, এইখানটায় দেখো কোন বিভক্তি রয়েছে, ব্যাস এই বিভক্তিটা চিনতে পারলেই কাজ শেষ। এই বিভক্তি তৃতীয়ার বহু বচনে ভি হয়, চতুর্থ ভস ভি ভস ভস এরকম হয়, তাহলে ভি তৃতীয়াতে রয়েছে, বহু বচনে রয়েছে, ব্যাস তৃতীয়া তৎপুরুষ। তৎপ্রত্যয়ন্ত পদের সঙ্গে তৃতীয়া তৎপুরুষ হয়, আগের দিন আমরা দেখেছিলাম। কিন্তু ষষ্ঠী করা যাবে না, যেহেতু এখানে কিন্তু ওই তৎপ্রত্যয়ন্ত পদ রয়েছে। হ্যাঁ, ষষ্ঠী করা যাবে না, ষষ্ঠী করলেই কিন্তু বলবো না নিষেধ আছে, করা যাবে না। তাহলে এই কটা হচ্ছে ষষ্ঠীর নিয়ম। আর একবার দেখে নিই ষষ্ঠীর নিয়ম কি কি রয়েছে। আমি এটা একটু মুছে দিই, দেখতে সুবিধা হয় মুছে দিলে। একদম সংক্ষেপে দেখবো ষষ্ঠীতে কি হয়, যে ষষ্ঠীতে প্রথমে ষষ্ঠন্ত পদ অবশ্যই থাকবে এবং তারপরে কৃত প্রত্যয়ন্ত পদ থাকবে। এবার কৃত প্রত্যয়ন্ত পদ থাকলেই যে ষষ্ঠী হবে তা নয়, তার মধ্যে কিন্তু অনেক কৃত প্রত্যয়ন নিষেধ রয়েছে। সত্রী, সানোচ, তব্য, তুমুন, তাচ, হ্যাঁ, অক, ত্রিচ, এতগুলো ষষ্ঠী, এতগুলো কৃত প্রত্যয় নিষেধ রয়েছে। তাহলে কোন কোন কৃত প্রত্যয় হয়? বাকিগুলো হয়, তপ্রত্যয় যোগেও হয়, কিন্তু তপ্রত্যয় আবার কখন হয় না? তপ্রত্যয় যদি দেখি যে বর্তমানকালে তা হয়েছে, তাহলে আবার ষষ্ঠী হয় না। তাহলে ষষ্ঠী হওয়ার ক্ষেত্র দেখলাম, এবং ষষ্ঠী হওয়ার আরো কিছু শব্দ যুগেও ষষ্ঠী দেখলাম। শব্দ যুগে মানে ওই ওই শব্দ থাকলে ষষ্ঠী করতে হয়, সেই শব্দগুলো আমরা দেখে রাখলাম। এবার ষষ্ঠী কোথায় কোথায় হয় না, এটা একটু আমাকে দেখে রাখতে হয়। বাই চান্স যদি এই ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কম, কারণ এই ধরনের প্রশ্ন একটু ডেপথে গিয়ে প্রশ্ন হয়। এই কোথায় ষষ্ঠী হয় না এই পার্টটা একটু একটু গুরুত্ব মানে একটু বেশি ডেপথে যাচ্ছে, মানে সাধারণ লেভেলের থেকে একটু ওপরে, খুব বেশি না একটু ওপরে, সুতরাং নাও যেতে পারে। সমাজ থেকে খুব বেশি ডেপথে কিন্তু প্রশ্ন হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ষষ্ঠী দেখলাম। আর কোথায় কোথায় হয় না সেখানে আমরা বেশ কতগুলো নিয়ম দেখলাম। তৃতীয় শব্দ থাকলে ষষ্ঠী হবে না, সত্রী, সানস, তুমুন তা থাকলে ষষ্ঠী হবে না, আর দুটোই যদি ষষ্ঠী বিভক্তিযুক্ত পদ থাকে স্বাভাবিক হবে না। আর কি বর্তমানকালে তা থাকলে ষষ্ঠী হবে না। এই কটাই ষষ্ঠীর নিয়ম, 2 পাতা পড়লে ষষ্ঠী বিভক্তি শেষ। বই খুলবে দেখবে 5-6 পাতা আছে। সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ কি করে চিনবো? ওই একই রকম সিস্টেম। কতগুলো শব্দ তুমি আগে দেখে নাও যে এই শব্দগুলো থাকলেই ষষ্ঠী তৎপুরুষ। কি শব্দ? সৌন্দ্র শব্দ, নিপুণ শব্দ, পটু শব্দ, অধি শব্দ, সিদ্ধ শব্দ, শুষ্ক শব্দ, পক্ক শব্দ, বন্ধ শব্দ, কাক শব্দ, এই শব্দগুলো যদি থাকে ষষ্ঠী তৎপুরুষ, ওই সপ্তমী তৎপুরুষ হবে। ব্যাস কাজ শেষ, আর কিছু নেই সপ্তমী তৎপুরুষে। বাকি দুটো নিয়ম একটু একটু জায়গায়, সামান্য সামান্য জায়গায়, একটা দুটো শব্দ। তাহলে এই যে শব্দগুলো রয়েছে সৌন্দ্র, সৌন্দ্র শব্দের মানে কি? সপ্তমী সৌন্দ্রই, প্রথম সূত্র হচ্ছে এইটা। তাহলে সৌন্দ্র মানে কি সেটাই জানি না। সৌন্দ্র মানে আসক্ত। অক্ষ সৌন্দ্র, অক্ষে সৌন্দ্র, অক্ষ মানে পাশা খেলা, পাশা খেলায় আসক্ত হয়ে গেছে। এখনকার যুব সমাজ যেমন মোবাইলে আসক্ত হয়ে গেছে, তেমনি অক্ষে সৌন্দ্র, একটা সময় অক্ষ খেলা এরকমই ছিল, তাই এই শব্দগুলো বইতে এসে স্থান পেয়েছে। তাহলে অক্ষে সপ্তমী করতে হবে, প্রথম পদটায় অবশ্যই সপ্তমী জুড়ে দিতে হবে। আর সৌন্দ্র, নয় ডয় র ফেলা হবে, সৌন্দ্র র ফেলা হবে। রণে নিপুণ, রণ নিপুণ, এখানে সপ্তমী করতে রণে নিপুণ। তাহলে নিপুণ শব্দ যোগে দেখো আমরা কি করেছি? সপ্তমী করেছি। তৃতীয়ার মধ্যেও কিন্তু আমরা পেয়েছিলাম এই শব্দগুলি, সুতরাং খেয়াল রাখবে তৃতীয়াও হয়, তৃতীয়াও হয়, সপ্তমীও হয়। অপশনে যদি দুটোই থাকে দুটোই টিক দিতে হবে। বচন পটু, বচনে পটু, বচনেন পটু করা যেতে পারে। ঈশ্বরাধীন, এইটা একটু আলাদা। ঈশ্বরাধীন, এটার ব্যাস বাক্য হবে ঈশ্বরে অধি, এই অধি হবে। ব্যাস বাক্য তোমায় দেবে ঈশ্বরে অধি। এখানে কি সমাস হয়েছে? তুমি বলবে কর্ম অব্যয়ীভাব সমাস হয়েছে। কেন? অব্যয় রয়েছে তাই, এটা মনে হবে। কিন্তু না, এখানে অধি থাকলেও, অব্যয়টা থাকলেও অব্যয়ীভাব সমাস নয়, অধির জায়গায় অধীন আসে, হয়ে ঈশ্বরাধীন হয়ে যায়। সুতরাং এটার ব্যাস বাক্য মনে রাখতে হবে। বাকি তো সব এমনি মনে থেকে যাবে। তাহলে ঈশ্বরে অধি, ব্যাস বাক্যটা হচ্ছে ঈশ্বরে সপ্তমান্ত পদ, আর অধি উপসর্গ, অধি নিপাত, এটা হচ্ছে ব্যাস বাক্য। কিন্তু সমাসবদ্ধ পদ হয়ে যাবে ঈশ্বরাধীন, অধির জায়গায় অধীন কথাটা আসবে। এরপরে দেখো সিদ্ধ শব্দ রয়েছে। সিদ্ধ শব্দ থাকলে কি হবে? সপ্তমী করতে হবে। তাপস হচ্ছে মূল শব্দ, তোমাকে মূল শব্দটা খুঁজতে হবে। সমাস করা মানে মূল শব্দ জানতেই হবে। তাপসী সিদ্ধ,
তপ দন্তস্বয় রস্যি, তপস্যায় সিদ্ধ, তপসী সিদ্ধ। আতপ শুষ্ক, রোদে শুকানো হয়েছে। কিসে শুকিয়েছো? রোদে, একার দিয়ে বলছো, সপ্তমী দিয়ে বলছো। আতপে, বাংলাতেই দেখো এই রূপগুলো রয়েছে, রোদে শুকানো, তাহলে রোদে আতপে শুষ্ক, সপ্তমী করে দাও, হয়ে যাবে। স্থলী পক্ক, পক্ক শব্দটা রয়েছে, পক্ক শব্দের ব্যুৎপত্তি কি? পচ প্লাস ত প্রত্যয় করলে হয় পক্ক। এই শব্দটা ব্যুৎপত্তি ইম্পর্টেন্ট একটা ব্যুৎপত্তি, পরীক্ষায় আসার মতো। স্থলী পক্ক মানে কি? স্থালিতে পক্ক হয়েছে। কিসে রান্না করেছিস? প্রেসার কুকারে, না হাঁড়িতে, না কড়াইতে? তুমি বলে প্রেসার কুকারে, একার দিয়ে বলছো, সপ্তমী দিয়ে বলছো, অধিকরণ হিসাবেও বলছো। তাহলে স্থালিতে পক্ক, স্থ্যাল্যাম পক্ব, স্থালিপক্ক, সপ্তমী করে দিতে হবে এখানে, নদী শব্দের মতো করো। চক্র বন্ধ, চাকার দ্বারা বাঁধা হয়েছে, অথবা চক্রে বন্ধ, দ্বারা করা যাবে না। কেন? এখানে বলেই দিয়েছে বন্ধ শব্দ থাকলে সপ্তমী করতে হবে। তাহলে এটাও পরীক্ষা দিতে পারে। চক্রেন বন্ধ, চক্রাত বন্ধ, চক্রে বন্ধ, কোনটা ঠিক? এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তখন মনে, তাই তো, বন্ধ তো চাকার দ্বারা হয়, চক্রাত বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, চক্রেন বন্ধ হওয়া উচিত, চাকার দ্বারা বাধা হয়, তৃতীয়া হওয়া উচিত। তাহলে চক্রে বন্ধ, চাকার মধ্যে বাধা রয়েছে, এরকম তো নাই হওয়া উচিত। কিন্তু না, পাণিনি বলে দিয়েছে বন্ধ শব্দ থাকলে সপ্তমী তৎপুরুষ করো, তাহলে সপ্তমীই করতে হবে। চাকাতে বাধা, ছাগলটা বেঁধে রেখেছে কিসে? চাকায় বেঁধে রেখেছে, এরকম তো হতে পারে। তীর্থ কাক, কাক, তীর্থে কাক, এটা নিন্দা অর্থে ব্যবহৃত হয়। কাক শব্দ বা ধ্বংস শব্দ, ধয় বয় আকার উমৈক্ষীয়, ধ্বংস শব্দ নিন্দা অর্থে ব্যবহৃত হয়। তীর্থে কাকো বা তীর্থে ধ্বংস, এই দুটো শব্দ নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই কাক শব্দ, ধ্বংস শব্দ যদি দেখো, তাহলে কাকো, তীর্থস্য কাকো, এটা আগে এসএসসি তে দিয়েছে একবার। তীর্থস্য কাকো, তীর্থে কাকো, তীর্থাৎ কাকো, কোনটা হবে? তাহলে তীর্থাৎ কাকো, তীর্থ থেকে কাক ফিরে আসছে, না তীর্থস্য কাকো, তীর্থের কাক? সবাই তীর্থস্য কাকো দেবে, ষষ্ঠী তৎপুরুষ দেবে। কিন্তু না, কাকো শব্দ থাকলে কি হচ্ছে? সপ্তমী তৎপুরুষ। তার জন্য আলাদা সূত্রই রয়েছে। হ্যাঁ, যে ধাংস ক্ষেপে, এরকম একটা সূত্র রয়েছে। ধাংস শব্দের প্রয়োগ যদি থাকে, মানে কাক ও বাচক শব্দের প্রয়োগ থাকে, ক্ষেপ বা নিন্দা যদি বোঝায়, তাহলে সপ্তমী তৎপুরুষ করতে হবে, এবং নিন্দা অর্থটা থাকতেই হবে। আচ্ছা, নেক্সট কি দেখছি? সপ্তমন্ত পদ আর কৃত্য প্রত্যয়ান্ত পদ। আমরা প্রথম ক্লাস কৃত্য প্রত্যয়ের পড়েছি। হ্যাঁ, তব্য অনিয় নজ্জত কপ, এই যে প্রত্যয়গুলি রয়েছে, এই প্রত্যয়ান্ত পদ যদি থাকে তাহলেও সপ্তমী তৎপুরুষ হবে। যেমন মাস ও দেয়াম, দেয়াম সপ্তমী, দেয়াম দেখো দা যুক্ত যত করলে হয় দেয়াম। হ্যাঁ, দিন ও কার্যাম, ক্রিযুক্ত নথ করলে হয় কার্যাম। কি করে বুঝলাম নথ হয়েছে? এটা দেখে বুঝলাম, এই আকারটা রয়েছে। হ্যাঁ, এবং রিকারান্ত শব্দ দেখে বুঝেছি নথ হয়েছে। আমরা যখন নথ পড়েছি তখন বলেই দিয়েছি, রিকারান্ত থাকলে চট করে বলে দিতে পারবে যত হয়েছে না নথ হয়েছে। নথ হয়েছে, রিকার থাকলেই নথ। একদম সংক্ষেপে, শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতি বলবো না, এটা পাণিনির নিয়ম, আমি সহজে বলছি, আর কিছুই না। পাণিনি নিয়ম করেই দিয়েছেন যে রিকারান্ত পদ হলে, রিকারান্ত ধাতু হলে নথ করতে হবে, যত করা যাবে না। যত কখন করতে হবে? স্বরান্ত হলে যত করতে হবে, স্বরবর্ণ থাকলে, রি বাদে স্বরবর্ণ থাকলে করতে হবে। একদম ইজি নিয়ম। তাহলে যত আর নতের মধ্যে যে গন্ডগোলটা, গুলিয়ে যাওয়াটা, সেটা আর থাকলো না। আচ্ছা, পূর্বান্ন গেয়াম, গেয়াম শব্দের ব্যুৎপত্তি কি? গা ধাতু, গই ধাতু মানে গান করা, তার সঙ্গে যত করে দাও, হয়ে যাবে গেয়াম। গই ধাতুতে নথ করলাম, গই ধাতুতে যত করলাম, স্বরান্ত ধাতু তাই। হ্যাঁ, তুমি ভাবছো তো নত তো করা যেত, আমি স্বরান্ত বলে যত করবো, কারণ ই বলে দিয়েছে নচ যত। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের কনফিউশন দূর করতে পারে, সহজ বাংলায় যদি আমরা সেগুলো পড়ি। আচ্ছা, আর কি রয়েছে দেখো? সপ্তম মন্ত পদ দিন রাত্রির অবয়ব বাচক পদ যদি থাকে, মানে দিন রাত্রির অবয়ব বোঝাচ্ছে, মানে সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, এরকম যদি দিন রাত্রির ছোট ছোট পাঠ বাচক শব্দ যদি থাকে, বা তত্র শব্দ থাকে এবং পরে তপ্রত্যয়ন্ত পদ থাকে, তাহলেও সপ্তমী তৎপুরুষ হতে পারে। যেমন ধরো, দিন রাত্রির অবয়ব বোঝাচ্ছে পূর্বাহ্ন কৃতম। পূর্বাহ্ন মানে দিনের একটা পাঠ। পূর্বাহ্ন কখন? দিনের পূর্বভাগ, পূর্বাহ্নে কৃতম, এইভাবে আজ বাক্য করতে হবে। মধ্যাহ্ন ভুক্তম হয়ে যায় মধ্যাহ্নে ভুক্তম, পরে তপ্রত্যয়ন্ত পদ রয়েছে। কৃততে দেখো ত দেখা যাচ্ছে, ভুক্ততে ত দেখা যাচ্ছে। ছায়ান্নে দৃষ্টম, সন্ধ্যাবেলায় দেখেছিলাম। হ্যাঁ, কখন দেখেছিলে? সন্ধ্যায় দেখেছিলাম। তাহলে সায়ান্নে দৃষ্টম, সায়ান্ন দৃষ্টম, এইভাবে করা হচ্ছে। তাহলে এখান থেকে সমাস ব্যাস বাক্য হবে। আর কি তত্র শব্দও যদি থাকে,
তাহলেও কিন্তু সমাস। তত্র ভুক্তম এই শব্দটা দিয়ে বললো কি সমাস হয়েছে, কিন্তু তত্র রয়েছে, অব্যয় রয়েছে, এ তাহলে অব্যয়ীভাব সমাস হবে 100%, একদম গ্যারান্টি। আরে পরীক্ষায় আমি 55-60 ঠিক করে এসেছি, সবকটা আমি ঠিক করে এসেছি। এসে দেখলে তত্র ভুক্তম, বাড়িতে এসে খোঁজাখুঁজি করলে দেখলে যেটা সপ্তমী তৎপুরুষ। বন্ধুরা হয়তো বললো যে এটা সপ্তমী তৎপুরুষ, না না অব্যয় আছে আবার সপ্তমী তৎপুরুষ হয় নাকি? অব্যয় থাকলেই এবং শেষে ময় হসন্ত আছে তাহলে কর্মধারয়ই হবে না, তত্ত্বের জন্য আলাদা করে পানিনি নিয়ম করে দিয়েছেন। সুতরাং এই যে ছোট ছোট জিনিস একটু আলাদা, এইগুলো কিন্তু একটু নজর রাখতে হবে। এবং এখানে যেটুকু দেওয়া রয়েছে সপ্তমী এর বাইরে আর লাগবে না, তুমি উদাহরণ এক্সট্রা পড়তে পারো, নিয়ম এইটুকুই, আর কিছু তোমার কিন্তু লাগবে না। এইবার দেখো একদেশী তৎপুরুষ, অনেকে বলে একাদশী তৎপুরুষ, কিন্তু একাদশী না একদেশী সেটা মানে না জানলে কিন্তু ক্লিয়ার হবে না। তাহলে একদেশী কি করে মনে রাখবো? একটা দেশ বা একটা স্থান, দেশ মানে জায়গা, স্থান একটা স্থান যদি বোঝায়, তাই একদেশ যদি বোঝায় তাহলে একদেশী তৎপুরুষ। মানে এই পুরো একটা, ধরো এই এলাকাটা তোমার, এই জমিটা তোমার, তুমি বললে এই জমির এই কর্নারটায় আমার একটা দোকান রয়েছে, তাহলে কি হলো? এটা একটা দেশকে বোঝালো, ছোট্ট একটা পার্টকে বোঝালো, পুরো পার্ট একটা ছোট্ট পার্ট বোঝালো। এইটা হচ্ছে একদেশী, ওই জায়গাটা হয়ে যাবে একদেশী, পুরো জায়গাটার মধ্যে একটা ছোট্ট একটা জায়গা, এইটাকে একটা দেশ বলা যেতে পারে। তুমি বললে যে আমার একটা শরীর, এটা আমার পুরো দেহ, এই দেহ, এই দেহটা ছোট ছোট পার্ট আছে, একটা হাত, দুটো হাত আছে, দুটো পা আছে, তাহলে এইগুলো হচ্ছে ছোট ছোট পার্ট, দেশ, এগুলো এগুলো দেশ, এটা এক একটা দেশ। হ্যাঁ, একটা পা, একটা হাত, একটা মাথা, চোখ, মুখ, নাক, এগুলো এক একটা দেশ, এক একটা স্থান, এক একটা পার্ট। এই এক একটা পার্ট হচ্ছে একদেশ। আর একদেশীকে, এই পুরো লোকটা হচ্ছে একদেশী, যার একটা দেশ আছে, যার ছোট্ট একটা অংশ আছে, সে হচ্ছে একদেশী। এইবার সমাস কি করে হবে? বলছে এই পুরো পাঠটার যদি, পুরো লোকটার যদি ছোট্ট একটা অংশকে বোঝায় তখন তাকে একদেশী বলবো, একটা অংশকে যদি বোঝায় তাহলে একদেশী বলবো, সম্পূর্ণ জায়গার একটা ছোট্ট অংশকে বোঝাচ্ছে তাহলে একদেশী বলবো। এইটুকু বুঝলেই হয়ে গেল একদেশী তৎপুরুষ, পুরো জায়গার একটা ক্ষুদ্র পার্ট বোঝালে একদেশী হবে। আচ্ছা, তাহলে একদেশ শব্দের অর্থ ক্লিয়ার হয়ে গেল। একদেশ বলতে কি বোঝায় আমরা দেখিয়ে দিচ্ছি। একদেশ মানে অবয়ব, ছোট্ট একটা পার্ট, অবয়ব মানে ছোট্ট একটা পার্ট, হ্যাঁ, একটা অংশ, পুরো একটা বড় অংশের একটা অংশ। আর একদেশী মানে যার অবয়ব আছে সে হচ্ছে একদেশী, অবয়বী যার একটা দেশ আছে সে একদেশী, যার অবয়ব আছে সে অবয়বী। তাহলে যার দেশ আছে বা অবয়ব আছে সে হচ্ছে একদেশী। যেমন করে ছবিগুলো দেখিয়ে বুঝিয়ে দিলাম যে একদেশী বলতে যদি বোঝায় যে আমার হাত আমার দেহের ওপরের অংশ, আমার দেহের নিচের অংশ, তাহলে দেহ পুরোটাই হচ্ছে অবয়বী, তার নিচের অংশ হচ্ছে একটা পার্ট, ওপরের অংশ আর একটা পার্ট, এরকম যদি বলার চেষ্টা করা হয় তখন তাকে একদেশী তৎপুরুষ বলা হয়। কিরকম দেখা যাক। এবং একদেশী তৎপুরুষে কি হবে দেখো, এই যে চারটে শব্দ দেখছো, এই চারটে শব্দ হচ্ছে প্রধান, এই চারটে শব্দ দিয়ে থাকবে, কোনো কনফিউশন থাকার কোনো জায়গা নেই। পূর্ব শব্দ, অপর শব্দ, অধর শব্দ, উত্তর শব্দ। পূর্বম কায়, পূর্ব কায় দিয়েছে, পূর্বম কায়স্য, এবং এই পদটা সত্যি যুক্ত করতে হবে, পূর্বম কায়স্য, এবং পূর্বম শব্দটা ক্লিবলিঙ্গে করতে হবে। তাহলে পূর্বম কায়স্য মানে কি? কায় মানে দেহ, পূর্বম দেহস্যও করা যেতে পারে, পূর্ব দেহ হয়ে যাবে। পূর্বং শরীরস্য করা যেতে পারে, পূর্ব শরীরাম হয়ে যাবে। তাহলে পূর্বম কায়স্য, পূর্ব কায় হচ্ছে, তাহলে কায় মানে দেহ, পুরো বডিটাকে হচ্ছে কায় বলা হচ্ছে। এখানে যে যেমন দেখানো যে পুরো মানুষের শরীরটা হচ্ছে কায়, তার একটা পার্ট পূর্ব কায়, ওপরের অংশ পূর্বের অংশ, তাই পূর্ব কায়। অপর কায় কি হয়ে যাবে? অপরাং, এটা ক্লিবলিঙ্গ করতে হবে, অপরাম কায়স্য, অপর কায় দেহের অপর অংশ। অধর কায়, অধরাম কায়স্য দেহের নিচের অংশ। উত্তর কায়, উত্তরাম কায়স্য, তাহলে দেহের উত্তর অংশ। তাহলে এই যে চারটে শব্দ রয়েছে, চারটে শব্দ আছে, তাহলে একদেশী তৎপুরুষ, ব্যাস হয়ে গেল একদেশী সত্য, কোনো ঝামেলা নাই একদেশীতে। আচ্ছা, আর একটা ছোট্ট একটা জায়গা রয়েছে যেটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। অর্ধ শব্দ যদি ক্লিবলিঙ্গে হয়, হ্যাঁ, একবচনান্ত হয়, তা এবং ষষ্ঠান্ত একদেশী পদের একদেশী তৎপুরুষ সমাস হয়, ষষ্ঠান্ত হতে হবে। যেমন ধরো অর্ধ পিপ্পলি, অর্ধ শব্দটা হবে অর্ধম, অধৈরে অনুষ্ঠিত, ক্লিবলিঙ্গে করতে হবে। প্রথমে দেখো বলে দিয়েছি ক্লিবলিঙ্গে অর্ধ মানে হচ্ছে অর্ধেকটা, অর্ধেকটা মানে সমান অংশ, সমান অর্ধেক।
অর্ধ হয়ে গেল অর্ধং, অনুস্বার করলাম, ক্লিবলিঙ্গে করলাম। আর পিপ্পলি, পিপ্পলি মানে বলছে যে তুমি একটা লতা নিয়ে এসেছো, লতার রস করতে হবে। লতায় পিপ্পলিও এক ধরনের গাছ, ঠিক আছে, লতামূলক গাছ। পুরোনো সময়ে তো লতার রস করা হতো। বলছি না না, পুরো লতাটা লাগবে না, লতাটা ঠিক অর্ধেকটা নিয়ে এসো। ঠিক অর্ধেকটা মানে কি, তখন বলতে অর্ধ পিপ্পলি করতে হবে, অর্ধ পিপ্পলিম আনায়। তাহলে অর্ধ পিপ্পলি, ওই পিপ্পলি যে গাছ তার অর্ধেক অংশ, অর্ধেক মানে সমান একদম পুরো 50%, কোনো কম বেশি করা যাবে না। তাহলে অর্ধম পিপ্পলিয়া, বা অর্ধং পিপ্পলি, অর্ধ পিপ্পলি, এটাও করে অর্ধং পিপ্পলি, এক বচনান্ত করতে হবে এটাকে। আবার এই অর্ধগৃহম মানে কি, এই যে বাড়ি হয়েছে, বাবা দুই ছেলে রয়েছে, দুই ছেলের মধ্যে বাড়ি ভাগাভাগি হয়ে গেছে, হ্যাঁ, তো বলছে না আমাকে বাড়ির অর্ধেক দিতে হবে, তখন কি করবে, অর্ধম গৃহস্য, গৃহের অর্ধেক। অর্ধম যখন বলছো, তুমি যদি ক্লিবলিঙ্গে বলো তাহলে মানে হবে সমান অর্ধেক, আর অর্ধটাকে যদি তুমি পুংলিঙ্গে বলো তাহলে একটা পার্ট হয়ে যাবে। তুমি বাবাকে যদি বলো বাবা আমাকে গৃহস্য অর্ধ, গৃহস্য অর্ধ আমাকে দাও, তাহলে বাবা কি করবে, ঘরের একটা এই ছোট্ট পার্ট তোমায় দিয়ে দেবে। অর্ধ পুংলিঙ্গে বললেই অর্ধ এইটুকু হবে। আর তুমি যদি বলো গৃহস্য অর্ধম প্রযাচ্ছ, গৃহের অর্ধেকটা আমায় দাও, তখন বাবা এই অর্ধেক মানেটা বুঝবে যে বাড়ির অর্ধেক ওকে দিতে বলছে। তাহলে বলবো যে কোনো একটা পার্ট দিলেই ওকে হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্ধ শব্দটা পুংলিঙ্গে হলে যে কোনো ছোট্ট অংশকে বোঝায়, আর অর্ধ শব্দ ক্লিবলিঙ্গে হলে তখন কি হয়ে যাচ্ছে, তখন সমান অর্ধেককে বোঝে। তাই অর্ধ, অর্ধং পিপ্পলি, ওই গাছটার লতাটার অর্ধেকটা নিয়ে আসতে বলা হচ্ছে, সমান অর্ধেক। অর্ধং গৃহস্য, গৃহের অর্ধেক, এখানে ষষ্ঠী আছে, হ্যাঁ, তাহলে ষষ্ঠী আছে মানেই ষষ্ঠী তৎপুরুষ করতে হবে এমন নয় কিন্তু, এরকম মনে হতে পারে, তাই তো গৃহস্যতে ষষ্ঠী আছে, আর আমরা জানি ষষ্ঠী বিভক্তিযুক্ত একটা পদ থাকলেই ষষ্ঠী তৎপুরুষ হয়, তা নয় কিন্তু। তাহলে অর্ধং গৃহস্য, তোমার এই অর্ধ শব্দটা দেখতে হবে, এই অর্ধ শব্দটা আছে কিনা, পূর্ব শব্দ আছে কিনা, এই 5টা শব্দ, জাস্ট 5টা শব্দ দেখো, প্রথম পাতায় 5টা শব্দ দিয়ে নিয়ম করা হয়েছে, দ্বিতীয় পাতায় আমরা আর একটু কিছু পাবো। আচ্ছা, এইবার দেখো গ্রামার্ধ, অর্ধ শব্দটা পরে রয়েছে এবং পুংলিঙ্গে রয়েছে, এই জায়গাটা দেখো, তখন কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হয়েছে, এইটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ, এটা কিন্তু একদেশী তৎপুরুষ নয়। গ্রামস্য অর্ধ, গ্রামার্ধ, এটা ষষ্ঠী তৎপুরুষ, এইখানে একদেশী করা যাবে না, গ্রামের যে কোনো একটা অংশ। আচ্ছা না, এটা ষষ্ঠী তৎপুরুষ, এটাও একদেশী তৎপুরুষ, ষষ্ঠী বলবো না, কারণ এটা গ্রামের গ্রামের ছোট্ট একটা অংশ বুঝিয়েছে, অংশ বোঝালেই একদেশী হবে, ষষ্ঠী করবো না, ষষ্ঠী থাকলেও ষষ্ঠী হবে না কিন্তু, এইটা ছোট্ট একটা পার্ট বুঝিয়েছে। এবং এইগুলো যদি আমি সবই ষষ্ঠী করে দিই তাহলে একদেশী তৎপুরুষের নিজের আর কোনো জায়গা থাকবে না, হ্যাঁ, সে আর কোথাও প্রযুক্ত হতে পারে না। কারণ এই পূর্বম কায়স্য, কায়স্যতে ষষ্ঠী আছে, তাও কি ষষ্ঠী করেছি না, অপরম কায়স্য না, অর্ধ শব্দ থাকলেই আমরা বলবো একদেশী হয়েছে, সেটা আগে থাকুক আর পরে থাকুক। কিন্তু মানে বোঝার সময় একটু সমস্যা হবে, মানেতে কি, ক্লিবলিঙ্গে থাকলে সমান অর্ধেক, আর পুংলিঙ্গে থাকলে যে কোনো পার্ট, এইভাবে একদেশী। তাহলে একদেশীতে এই প্রথম পাতায় কি দেখলাম, 5টা শব্দ আমার মনে রাখতে হবে, আর কিচ্ছু না, এত নিয়মের কোনো বালাই নেই। 5টা শব্দ কি কি, পূর্ব, অপরা, অধরা, উত্তরা, 4 নাম্বার হয়ে গেল, 5 নাম্বার হচ্ছে অর্ধ শব্দ। এই 5টা শব্দ দেখেছি একাদশীতে, এই একদেশী একাদশী হয়ে যাচ্ছে, দেখেছো, একদেশী একটা দেশ, একদেশী তৎপুরুষে টিক মেরে দেবো, ব্যাস হয়ে গেল। একদেশীতে আর কিছু নেই, ব্যাস এইটুকু 5টা শব্দ মনে রাখলে একদেশী তৎপুরুষ শেষ, কোনো রকম কোনো গন্ডগোল হওয়ার জায়গা নেই। এবার আসল জায়গা, নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ সমাসে একটু বোঝার জায়গা রয়েছে, হ্যাঁ, নং তৎপুরুষ সমাসটা একটু দেখে নেবো আমরা সুন্দর করে। নং তৎপুরুষ, নাম শুনেই বোঝা যাচ্ছে, বাংলাতে না তৎপুরুষ বলা হয়, তাহলে নং তৎপুরুষ মানে না একটা ব্যাপার স্যাপার থাকবে। আচ্ছা, তাহলে নং তৎপুরুষের শুরুতে কি থাকবে, একটা নং থাকবে ব্যাস বাক্য যখন করব, এবং মানে একটা না থাকবে, আর পরে যে কোনো সুবন্ত সমর্থ পদ থাকবে। সমর্থ পদ কি সেটা আমরা অন্য সময় আলোচনা, সমর্থ আলোচনার অনেক জায়গা রয়েছে। তাহলে সমর্থ পদ একটা থাকতে হবে সুবন্ত, সুবন্ত মানে শুভ বিভক্তিযুক্ত পদ থাকতে হবে, তাহলে শুভ বিভক্তিযুক্ত একটা পদ থাকতে হবে, আর আগে একটা ন থাকতে হবে, তবেই নং তৎপুরুষ হবে। আচ্ছা, নং বানানটা খেয়াল করো তো, নয় হসন্ত, অ আর ইয় হসন্ত, এটা বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায়, নংকে বর্ণ বিশ্লেষণ করো, নয় হসন্ত যুক্ত অ ন, আর ইয় হসন্ত নং, এই নং এর শুধুমাত্র অ থাকে, বাকি ইয় হসন্ত আর নয় হসন্ত চলে যাচ্ছে বিভিন্ন নিয়মে। তাহলে এই যে অ থাকছে, এই অটাই অবশিষ্ট থাকে, এই যুক্ত হয়।
কি করে যুক্ত হয় দেখবো। তারও একটা নিয়ম রয়েছে, স্বরবর্ণ পরে থাকলে ন আসে, মানে অ তো থাকলোই, অপার্মানেন্ট, অ কোথাও বন্ধ হবে না, অ কোথাও যাবে না, অ সবসময় থাকবে, নং আছে মানে অ থাকবে। কিন্তু পরের বর্ণটি, এই যে প্রথমে বলেছি নং আগে থাকবে আর পরে যে কোনো একটা সুবন্ত পদ থাকবে, এই সুবন্ত পদের আদিতে যদি স্বরবর্ণ থাকে তাহলে একটা নয় হসন্ত আসবে। এবার পাণিনি যখন বললেন যে পরে স্বরবর্ণ থাকলে নয় হসন্ত আসবে, তার মানে পরে স্বরবর্ণ না থাকলে আসবে না। এটা পুরো একই রকম ব্যাপার, যে একটা বলেছে হবে তারপর বাকিগুলো হবে না, তখন ন আসলে অন হয়ে যাবে। এই নিয়মটা মনে রাখলে নং শেষ, নং এর কাজ গল্প শেষ। এইটুকু নিয়ম, কোথায় অ হবে আর কোথায় অন হবে দেখে নিই আমরা কিভাবে হয়। ন ব্রাহ্মণা, ন ব্রাহ্মণা। হ্যাঁ দেখো নয়ের জায়গায় কি লিখেছি, নং লিখেছি, ন ইয় শব্দ স্বাভাবিক, নং তৎপুরুষ, ন থাকলেই আমরা কি করবো, নয়ের জায়গায় নং বসাবো। ন ব্রাহ্মণ তোমায় দিয়ে দিয়েছে, বলবে পদ সাধন করো, মানে পদ তৈরি করো, ন ব্রাহ্মণ, নং হলো। এবার নং এর জায়গায় কি আসবে, অ। কেন অ আসবে, এই যে উপরে লিখে দিয়েছি, শুধু অ অবশিষ্ট থেকে ন আর ইয় চলে যায়, হয়ে গেল অব্রাহ্মণ। এইবার পরে দেখো তো স্বরবর্ণ আছে, পরে দেখো ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাই আর দন্তনটা আসতে পারেনি এখানে। কিন্তু নিচেরটা দেখো ন অশ্ব, নয়ের জায়গায় ঠিক একই রকম ভাবে নং এসেছে, নং এর অবশিষ্ট রয়ে গেছে অ, তাহলে অ অশ্ব এরকম রয়েছে। এই ন যদি না আসতো তাহলে আ আশ্ব হয়ে যেত, অ অ মিলে আশ্ব হয়ে যেত না। এই পরে স্বরবর্ণ থাকার কারণে, এই যে অশ্বের অ স্বরবর্ণ থাকার কারণে এই দন্তন্যটা এসেছে, তখন হয়ে গেল অন। এবার করো অশ্ব, অন অশ্ব। তাহলে যখনই আমরা অন করব আর অ করব, কেন করব, এই একটাই নিয়ম, পরে স্বরবর্ণ থাকলে দন্তন্বয় হসন্ত আসবে, আর পরে স্বরবর্ণ না থাকলে আসবে না, অই থেকে যাবে। তাহলে অব্রাহ্মণ, অ রয়ে গেছে, অনস্বতে অন এসেছে। এইবার নং কটা অর্থে হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এটা আগে দিত, মানে এসএসসি যখন 2 নম্বরের প্রশ্ন হতো তখন এই কোশ্চেনটা আসতো এবং এই পুরোটা লিখতে হতো। পুরোটা লিখলে 2 পাওয়া যেত। এই পুরোটা যেমন যেমন লেখা রয়েছে এইটুকু লিখলে 2, এতগুলো কথা লিখলে 2 পাওয়া যেত। যে নং অর্থা ষট প্রকৃতিতা বলতে কি বোঝায়, তখন তোমাকে লিখতে হতো যে নং তৎপুরুষ সমাস 6টি অর্থে হয়। কি কি, শ্লোক আকারে লেখা থাকতো। হম, হ্যাঁ, তৎসাদৃশ্যম এইভাবে লেখা থাকতো। তাহলে আমরা দেখে নেব কোন কোন অর্থে নং তৎপুরুষ হয়। সাদৃশ্য অর্থে, সাদৃশ্য মানে সিমিলারিটি, এর সঙ্গে মিল আছে, সাদৃশ্য রয়েছে। অমানুষ, এই লোকটা তো মানুষের মতো নয়, আমরা বলি না অমানুষ কোথাকার, মানে কি মানুষের যে যে কোয়ালিটি থাকা উচিত সেই সাদৃশ্যগুলো এর মধ্যে নেই। তাহলে ন মানুষ, অমানুষ, তাহলে এখানে কিন্তু অনমানুষ হলো না, অ হলো। কেন, পরে দেখো ব্যঞ্জন বর্ণ রয়েছে নয়ের পরে, তাই অয়ের পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই যে মানুষের ম, এটা ব্যঞ্জন বর্ণ। অভাব অর্থে হচ্ছে অপাপ, ন পাপ, মানে পাপের অভাব রয়েছে। হ্যাঁ, অপাপ পাপস্য অভাব, এরকম একটা অর্থ আসবে। ন পাপ, এখানেও কিন্তু অন আসেনি। আচ্ছা, অন্য অর্থে আরেকটা জিনিস নিয়ে এসো, আরেকটা অশ্ব নিয়ে এসো, এই অশ্বটা হবে না, এই অশ্বটা চলবে না, এই দৌড়াতে পারে না, অনশ্ব, ন অশ্ব। ন অশ্ব মানে এইটা ঘোড়া নয়, এরকম মানে নয়, এখানে হচ্ছে অন্য ঘোড়া, ন অশ্ব, অনশ্ব, এইভাবে বলতে বলতে চেয়েছে। অল্প অর্থে, সামান্য অর্থে অনুদরা, ন উদরা, এখানে দেখো অন এসেছে, তাহলে এই অনের নয় হসন্ত এসেছে কেন, পরে স্বরবর্ণ থাকার জন্য। ব্যাস এই একটা নিয়মই ফলো করো, দেখবে নং তৎপুরুষ শেষ। তাহলে ন উদরা, যার উদর নেই, যার পেট নেই, সে উদরা নারী, অনুদরা কন্যা, এইভাবে বলা হয়। উদর নেই মানে পেট নেই মানে একদমই নেই তা নয়, মানে আধিক্য নেই সেরকম, পেটের ওই অল্পতা রয়েছে, হ্যাঁ, পেটের ওই আধিক্য নেই, একদম নেই বললে তো সে অন্যরকম ব্যাপার হয়ে যাবে, অল্প রয়েছে। অপ্রশস্ত অর্থে ব্যবহৃত হয়, অপ্রশস্ত মানে বিস্তৃত নয়, অল্প অল্প মানে বেশি দূরত্বর বিচারে সামান্য। হুম, অকালো, ন কালো, হ্যাঁ, এখন যেমন তোমাদের পরীক্ষার সময়, পরীক্ষা কিন্তু অপ্রশস্ত কাল রয়েছে, হ্যাঁ, প্রশস্ত কাল তোমার হাতে নেই, বছরের পর বছর তোমার হাতে নেই, অকালো। সুতরাং এখন সময় হাতে একদমই কম, আর সময় কম বলেই কিন্তু আমাকে বেশি পরিশ্রম করতে হবে। এখন
টাকার থেকেও সময়ের দাম কিন্তু অনেক অনেক বেশি, সুতরাং সময়কে গুরুত্ব দিতে হবে। তার জন্যই কিন্তু আমরা রাত্রি 11:30 পর্যন্ত ক্লাস করছি। তাহলে ন কালো অকালো, এটা অপ্রশস্ত অর্থে হলো। আর কি বিরোধ অর্থে, দেখো ন সুর, এর ন সুর, সুরের সঙ্গে যার বিরোধ রয়েছে সে হচ্ছে অসুর। তদ বিরোধ এইভাবে অর্থে হয়। তাহলে সুরের সঙ্গে যার বিরোধ সে অসুর, তাহলে ন সুর, এখানে অসুর। এইভাবে নঙের 6টা অর্থ হলো। এই 6টা অর্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শুধু 2016 দেখলে তো হবে না, তার আগের কোশ্চেনও কিন্তু কখনো কখনো দেখতে হয়। তাহলে এই 6টা অর্থে হয়, পরীক্ষায় আসতেই পারে কোন 6টি অর্থে নং তৎপুরুষ হয়। যে কোনো 3টে দিল আর একটা ভুলভাল দিয়ে দিল, দিয়ে বললো এটাই হয় না, সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, নং তৎপুরুষ তো হলো, আমরা দেখলাম কোথায় অন আসে কোথায় ন আসে। এই নিয়মটা কয়েকটা শব্দে খাটেই না। পানিনি সেই শব্দগুলো দিয়ে একটা সূত্র করে দিয়েছেন যে এই শব্দগুলোতে বাবা তুমি ওই অন আর অ স্বরবর্ণ থাকলে ন আসবে, এই নিয়ম খাটাতে যেও না, যা আছে এগুলো নিপাতনে সিদ্ধ, তুমি এই সেইভাবেই পড়ো। ন ভ্রাট, নভ্রাট, দেখো ন ভ্রাট নভ্রাট, শুধু এই শব্দগুলো জেনে যাও ব্যাস। এই শব্দগুলো নং তৎপুরুষ, সব কটাতে দেখো ন আছে, সব দেখো ন আছে, এই যে সব কটা শুরুতে ন আছে, কোথাও অ নেই, কিন্তু কোথাও অ নেই। নং তৎপুরুষে কি দেখেছি আমরা একটু আগে, ন অশ্ব অনস্য, সব কটা দেখো শুরুতে দেখো অ আছে অথবা অন আছে, হয় অ নাই অন, তাহলে নং তৎপুরুষ। আর একটা নিয়ম কি জানলাম, নং তৎপুরুষে ন থাকলেও নং তৎপুরুষ হবে, শুধু নঙের নয় রয়ে গেছে। নভ্রাট নভ্রাট, মানে হচ্ছে মেঘ। কিভাবে হয়েছে সেগুলো আরো আলোচনা করার জায়গা রয়েছে, ডিটেলসে যখন আমরা পড়বো তখন এগুলো দেখবো। যেমন ধরো নভ্রাজতে, এইভাবে দেওয়া আছে, মানে যা দীপ্তি প্রাপ্ত হয় না, মেঘের যেমন উজ্জ্বলতা নেই, তাই ওইভাবে বলা হচ্ছে নভ্রাট। নপাত, পা ধাতুর সঙ্গে সত্রী করলে হয় পাত। তাহলে নপাত মানে যে পা করে না, যে রক্ষা করে না, পা ধাতু মানে পালন করা বা রক্ষা করা, যে পালন করে না সে নপাত। নপাত শব্দের মানে হচ্ছে তাই। নবেদা, হ্যাঁ নবেদা মানে হচ্ছে যে জানে না, সে হচ্ছে নবেদা। তাহলে বিদ্ধাতুর সঙ্গে অসুন প্রত্যয় করে বেদস শব্দ হয়। তার প্রথমার এক বচনে হচ্ছে বেদা, এটা কিন্তু বহু বচন নয়, কিন্তু ওই জন্য যে বলা হয়েছে, যারা বলা হয়নি কিন্তু। তাহলে যারা জানে না তারা নবেদা। না সত্যা শব্দগুলো অর্থ দিয়ে মনে করলে মনে থাকবে, না হলে শুধু শুধু পড়লে হয়তো মনে থাকবে না, এই জন্য অর্থটা বারবার বলে দিচ্ছি। না সত্যা, ন অসত্যা, হ্যাঁ অসত্য, যাদের সত্যের সঙ্গে কোনো বিরোধিতা নেই। হ্যাঁ, সত্য মানে সত্য, অসত্য মানে হচ্ছে মিথ্যা। ন অসত্য মানে মিথ্যার, নয় যা মানে সত্য, হ্যাঁ তার মানে সত্যের সঙ্গে বিরোধ নেই যাদের। ন মুচি, ব্যাস আলাদা করে দাও, নয়ের সঙ্গে আলাদা করে দাও, ন মুচি হয়ে যাবে। মুচি মানে কি, মুচি মানে যারা এই চামড়ার কাজ করে তারা মুচি তা নয়, কিন্তু এখানে মুচি মানে যারা দুর্জনতাকে ছাড়ছে না, মুক্ত করতে পারছে না, কোনো কিছু ছাড়তে পারছে না, একদম কামড়ে ধরে রয়েছে, আসক্তিযুক্ত যারা, তাদেরকে বলা হচ্ছে মুচি। দুর্জনতা যারা ছাড়ে না, খারাপ আচার আচরণ যারা করে সবসময়, তাদেরকে এখানে মুচি শব্দ ব্যবহার করা হয়েছে। নকুল, নকুলম অস্য, এটা বইতে দেখবে আছে, এটা শিব অর্থে ব্যবহৃত হয়, যার কোনো কুল নেই সে নকুল হওয়া উচিত ছিল, অকুল হওয়া উচিত ছিল, অটা কিন্তু আসেনি, নই রয়ে গেছে। ন খম, ন খম অস্তি, খ মানে হচ্ছে স্বর্গ, হ্যাঁ খ মানে শূন্য স্থানও হয়, খ মানে আকাশও হয়। হ্যাঁ নখম, যেখানে শূন্য স্থান নেই, যেখানে সেই সেই জায়গাকে বলা হয় নখম। হ্যাঁ, এখানে বাংলা মানেতে স্বর্গে যাবার অধিকার নেই, এরকম কিন্তু বইতেই দেওয়া রয়েছে। আচ্ছা, নপুংসক, ইম্পর্টেন্ট একটা সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমাস। নপুংসকম হবে এখানে, ময়সন্ত পড়েনি, এটা নপুংসকম। হ্যাঁ, ন স্ত্রী পুমাংশ্চ, এবার দেখো ন স্ত্রী পুমান, তাহলে হওয়া উচিত ছিল কি, স্ত্রী শব্দ থাকা উচিত ছিল আর পুমান শব্দও থাকা উচিত ছিল, স্ত্রী পুমান হওয়া উচিত ছিল। স্ত্রী পুমান, আগে আগে একটা আসবে, তারপর স্ত্রী শব্দ থাকবে, তারপর পুমস শব্দ থাকবে, কিন্তু তা কিন্তু হলো না, এটা নিপাতনে সিদ্ধ। হম এই পুমস শব্দের জায়গায় পুংসক শব্দটা আসে, তাহলে ন পুংসক এইভাবে হয়, ন পুংসক। আচ্ছা, নক্ষত্রম, নক্ষত্রম ঠিক একই রকম ভাবে নিপাতনে সিদ্ধ এগুলি। আচ্ছা, নক্র, নক্ষত্র মানে যা খরিত হয় না তা নক্ষত্র। আচ্ছা, নক্র মানে নক্র, ক্র কোথা থেকে এসেছে, ক্রম ধাতু থেকে এসেছে। ক্রম মানে হচ্ছে পাদ বিক্ষেপ করা, এক পা এক পা এক পা করে এগিয়ে যাওয়াকে ক্রম ধাতু দ্বারা প্রকাশ করা হয়, তার সঙ্গে ড প্রত্যয় করলে হয় ক্র। তাহলে নক্র মানে কি, যে হাঁটতে পারে না, যে যেতে পারে না, যে এগিয়ে যেতে পারে না বা দ্রুত হাঁটতে পারে না,
যেমন কুমির, কুমির হচ্ছে নক্র শব্দের মানে, কারণ দেখবে বেশি জোরে হাঁটতে পারে না এরকম দেখানো হয়। আস্তে 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 হাঁটে, যদিও কিছু কিছু কুমিরে দেখা যায় একটু স্পিড আছে, কিন্তু খুব বেশি জোরে কিন্তু যায় না, কিছুটা গিয়ে আবার থেমে যায়। নাক ন অকম, অকম মানে হচ্ছে দুঃখ, তাহলে যেখানে দুঃখ নেই সেটা কি স্বর্গ, তাহলে ন অকম না অকম, সব কটাতে খেয়াল করো, সব কটা শুরুতে একটা ন রয়েছে, আর কোনো ন। তাহলে নং তৎপুরুষে শুধুমাত্র যে অ থাকবে শুরুতে তা নয়, হ্যাঁ, অব্রাহ্মণ শুরুতে অ রয়েছে, অনস্য শুরুতে কি রয়েছে, অন রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে নও থাকতে পারে। এই তিনটে জিনিস শুরুতে আছে কিনা দেখে নাও, যদি থাকে নং তৎপুরুষ। তাহলে পদ দিয়ে দিলে চিনতে সুবিধা হয়ে যাবে। এবং এইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে গত 2016-তে, কিন্তু পদ দিয়ে দিয়েছে, বলেছে কি সমাস হয়েছে, বধূবরব কি সমাস হয়েছে, এইভাবে দেখেই বলতে হবে কি সমাস হয়েছে। নেক্সট, কুতৎপুরুষ, খুব ইম্পর্টেন্ট একটা সমাস, এখান থেকে কিন্তু একটা সমাজবদ্ধ পদ বা ব্যাস বাক্য আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, কু শব্দের মানে হচ্ছে এখানে খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে কুতৎপুরুষ সমাস কখন হয়? একদম সহজ, একটা লাইনে কুতৎপুরুষ সমাস শেষ। এই লাইনটা মনে রাখো, তারপর উদাহরণ দিয়ে দিয়ে বুঝে নাও। কুতৎপুরুষ সমাসের শুরুতে কি থাকবে? কু থাকবে, অথবা কা থাকবে, অথবা কথ থাকবে, অথবা কব থাকবে, ব্যাস কুতৎপুরুষ সমাস শেষ। এই একটা লাইনে কুতৎপুরুষ সমাস শেষ। তাহলে এটা শর্টকাট। তাহলে এইবার আমি দেখবো যে কুতৎপুরুষে কু কোথায় কোথায় থাকছে, কা কোথায় হচ্ছে, কথ হচ্ছে, কব হচ্ছে, চারটেই হয় কিনা আমি দেখে নেবো। উদাহরণ এখানে দেওয়া রয়েছে, কুপুরুষ কা পুরুষ দুটোই হয়, কুও হয় কাও হয়, পুরুষ শব্দে একমাত্র দুটোই হয়। আচ্ছা, কা জলম কা রয়েছে, কদ অশ্ব কদস্য, তাহলে কত রয়েছে, কবস্নম কব শব্দটা, চারটের উদাহরণ পেলাম। এগুলো একটু ডিটেলসে দেখবো কখন কখন হয়, কারণ সবসময় তো এইভাবে মনে রাখলে হবে না, আর একটু ডিটেলসে পড়তে হবে। কুটা কথ হচ্ছে কখন? কুটা কথ হয়ে যাচ্ছে পরে যদি স্বরবর্ণ থাকে। যেমন ধরো তোমাকে বাক্য দিল কুৎসিত অশ্ব, তাহলে কু অশ্ব হবে না। কুৎসিত অশ্ব, দেখো প্রথমে লিখেছি কু লিখেছি, আর পরে অশ্ব লিখেছি, তারপরে কি বলেছি, কুয়ের জায়গায় কি আসবে, কথ আসবে, কেন? পরে স্বরবর্ণ থাকার জন্য। তাহলে কুয়ের জায়গায় কত এলো, পরে স্বরবর্ণ থাকার জন্য। তাহলে কতের সঙ্গীতে টটা দ হয়ে গেল কদস্য। ঠিক একই রকম ভাবে দেখো, কুৎসিতম অন্নম, পরে অ রয়েছে মানে স্বরবর্ণ রয়েছে, আর স্বরবর্ণ থাকলে কুয়ের জায়গায় কি আসবে, কথ আসবে। তাহলে কুৎসিত অন্নম, কুৎসিতের জায়গায় কু আসছে, আর অন্নমটা অন্নম থেকে যাচ্ছে, কুয়ের জায়গায় কথ এলো, তাহলে কথ অন্নম সন্ধি করো কদন্নম। কিন্তু পরে যদি, এটা র হবে, পরে যদি স্বরবর্ণ না থাকে তাহলে কি হবে, তাহলে আর সেইটা হবে না। পরে স্বরবর্ণ না থাকলে কুটা কুই থেকে যাবে, আর কথ হবে না। কুৎসিত ব্রাহ্মণ, কুব্রাহ্মণ, এখানে এখনো সন্ধি করিনি, পরের লাইনে হচ্ছে কুব্রাহ্মণ, এগুলো সব সন্ধির ঠিক লাস্টের আগের স্টেজ। হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন, কুব্রাহ্মণ, কুটা কুই থেকে যাচ্ছে কেন? পরে দেখো কি আছে, স্বরবর্ণ আছে, ব আছে, তাহলে ব তো স্বরবর্ণ নয়, ব্যঞ্জন বর্ণ, তাহলে কুটা কু থেকে যাবে। পরীক্ষায় যাতে কনফিউশন না হয়, কু ব্রাহ্মণ না কা ব্রাহ্মণ না কদ ব্রাহ্মণ না কব ব্রাহ্মণ, চারটেই অপশন দিয়ে দিল। কোন রকম কনফিউশন যাতে না থাকে তার জন্যই হচ্ছে এই নিয়ম, ছোট ছোট নিয়ম, একদম বাচ্চা বাচ্চা নিয়ম। কু থেকে কথ হয়, কু থাকলে কথ হয় কখন, স্বরবর্ণ পরে থাকলে, না থাকলে হবে না। আচ্ছা, আর কোথায় কোথায় কুটা কথ হয়? পরে ত্রি শব্দ থাকলে, এক তো দেখেছি স্বরবর্ণ, সব স্বরবর্ণ থাকলে হবে। আবার কিছু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও হয়, কটা শব্দ, মাত্র 5টা শব্দ, ত্রি শব্দ, রথ শব্দ, বদ শব্দ, তৃণ শব্দ, চারটে শব্দ দেখো দেওয়া রয়েছে, তাহলে ত্রি শব্দ পরে থাকলেও হবে। তাহলে কুৎসিতা ত্রয়, তিনজন কুৎসিত লোক, কুৎসিতা ত্রয় জনা, হয়ে যাবে কু ত্রয়, তারপরে দেখো কথ, কুয়ের জায়গায় কি এলো, কথ এলো, এসে হয়ে গেল কত্রায়, তয় তয় রফালা, ওটা হ্যাঁ, তয় তয় রফালা করতে হবে, কত্রায়, এখানে একটা ত, এখানে তয় রফালা করে কত্রায়। কদ রথ, তাহলে কুৎসিত রথ, রথ শব্দ থাকলেও হবে। কদ বদ, কুৎসিত বদ, কদ বদ, হ্যাঁ, কুৎসিত বদ মানে কুৎসিত বক্তা, কুৎসিত রথ মানে রথটা ভালো না, তোমার গাড়িটা ভালো না। কত্রিনাম,
কি করে হলো? কুৎসিতাম তৃণাম। এবার দেখো কোথাও কুৎসিতাম হচ্ছে, কোথাও কুৎসিত হচ্ছে। কেন হচ্ছে? ওই পরের শব্দটা কি সেটা খেয়াল করো। বিশেষ্য পদে কি বিভক্তি বচন রয়েছে, লিঙ্গ রয়েছে। এখানে দেখো এই যে তৃণামে ক্লিবলিঙ্গ প্রথমের এক বচন, তার বিশেষণ হচ্ছে কুৎসিত। এই জন্য এখানে কুৎসিতাম হয়েছে, আর এখানে বদতে পুংলিঙ্গ, তাই এখানে পুংলিঙ্গ। আবার এই দেখো তৃণাম ময় হসন্ত রয়েছে, এটা দেখেও বলতে পারো যে এখানে ক্লিবলিঙ্গ করতে হবে। হ্যাঁ, তো এইভাবে তোমাকে দেখে দেখে বুঝতে হবে। এটা পুংলিঙ্গ রয়েছে, তাহলে ব্যাস বাক্য পুংলিঙ্গে করবো। কুতৎপুরুষে আরো দুটো একটা নিয়ম রয়েছে। কুটা কা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় বলেছি। কুটা কোথায় কোথায় কা হয়, কখন হবে? কয়েকটা শব্দ, পথিন শব্দ আর অক্ষর শব্দ থাকলে কা হয়। তাহলে কা প্রথম কাকশ, কা জলমেও হয়, ঠিক আছে, কা জলমটা এখানে দেওয়া নেই। হ্যাঁ, কা প্রথম কুৎসিত পন্থা। হ্যাঁ, কা প্রথম ক্লিবলিঙ্গে হয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কাকশ কুৎসিত অক্ষ, কাকশ। নেক্সট রয়েছে দেখো ঈষদ অর্থে। ঈষদ মানে অল্প যদি বোঝায়, সামান্য যদি বোঝায়, তাহলে এতক্ষণ দেখো কি বলছিল? কুৎসিত খারাপ খারাপ অর্থ বোঝাচ্ছিল, এইবার বলছে ঈষদ সামান্য অল্প এই অর্থ যদি বোঝায় তাহলেও কুতৎপুরুষ হয়। কি করে? কা মধুরম, ঈষৎ মধুরম, খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি, ঈষৎ মধুরম। যখন ঈষৎ থাকছে, ঈষতের জায়গায় কি বসাবো? কা বসাবো, কা মধুরম। হুম, আহ, তাহলে কুতৎপুরুষের কু না হয়ে কি হয়ে গেল? এখানে কা হয়ে গেল। কা লবণম, ঈষৎ লবণম, রান্নায় লবণ একটু কম হয়েছে, এটা ব হবে, লবণম। আবার কুটা কোথাও কোথাও কব হয়, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কুটা কোথায় কোথায় কব হয়, কোথায় কোথায় কব হয়? ঈষদ অর্থে হয়, এবং শুধুমাত্র অনলি ফর উষ্ণ ওয়ার্ড, উষ্ণ শব্দটা যদি থাকে তাহলেই কব হবে, আর কোথাও কিন্তু নেই। তাহলে কব কোথায় হচ্ছে? দেখো কবষ্ণম। ব্যাস বাক্য কি? ঈষৎ উষ্ণম। তাহলে ঈষতের জায়গায় কি বসবে? কুতৎপুরুষ হওয়ার জন্য কু এলো, প্রথম কথা। কুয়ের জায়গায় কি বসবে? কব বসবে। কেন? উষ্ণ শব্দ পরে থাকার জন্য। তাহলে কুয়ের জায়গায় যে কব হলো, এবার কব যুক্ত উষ্ণম করে দাও, হয়ে যাবে এই প্রথমটা কবষ্ণম হয়ে যাবে। এইটা কবষ্ণমের আর একটা একটা রূপ। আর একটা হয় এই উষ্ণ শব্দ থাকার জন্য কা ও হয়, কবও হয়, কাও হয়, দুটোই হয়, কব কা দুটোই হয়। তাহলে কা যুক্ত উষ্ণম, এই যে কা যুক্ত উষ্ণম কি হয়ে যাবে? কোষ্ণম। সন্ধি করে দাও আদগুণ সূত্রানুসারে কোষ্ণম। আবার উষ্ণ শব্দের উটা দেখো স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ থাকার জন্য কদ আদেশও হতে পারে, তাই কদুষ্ণম। এবার পরীক্ষায় তোমায় দেবে যে ঈষদ উষ্ণম, ঈষৎ উষ্ণম সমাসবদ্ধ পদটি হবে কবষ্ণম, কোষ্ণম, কদুষ্ণম, সবকটি। তাহলে উত্তর হবে সবকটি। যে একটা জানবে সে একটাতে টিক মেরে আসবে, কিন্তু এখানে আমরা জানলাম কেন হবে ঈষদ অর্থে। এখানে কুর জায়গায় কব কা দুটোই হয়, শুধুমাত্র উষ্ণ শব্দের ক্ষেত্রে। সব জায়গায় কিন্তু এটা হবে না, কবটা সব জায়গাতে আসবে না, শুধুমাত্র উষ্ণ শব্দেই আসবে। তাহলে এই সমাস কি? অসপদ বিগ্রহ নিত্য সমাস। কেন অসপদ বিগ্রহ বলা হচ্ছে? এখানে দেখো সব জায়গায় কুৎসিত কথাটা কিন্তু আর থাকছে না। কুৎসিতের জায়গাতে কি আসছে? কু আসছে, এই যে কু। তাই এই কুটা আসছে নিজের পদ নয়, অসপদ বিগ্রহ, অন্য একটা পদের মাধ্যমে নিত্য সমাস করা, অন্য একটা পদ এনে নিত্য সমাস করা আছে। নিত্য সমাসে আলাদা কোনো সমাস নয়, সব সমাসেই হতে পারে নিত্য সমাস। হ্যাঁ, দেশান্তরম যখন বলা হচ্ছে, অন্য দেশ, দেশান্তরম, তুমি এইভাবে করছো, তো এইভাবে করাই, এটাও কিন্তু একরকম নিত্য। নিত্য সমাস দু প্রকার, এক হচ্ছে সপদ বিগ্রহ, একটা হচ্ছে যেমন কৃষ্ণ সর্পকে যদি জোর করে করতে যাও, কৃষ্ণ হ সর্প হ, যে কোনো কালো সাপ, তাহলে সপদ বিগ্রহ, নিজেরই পদ থাকলো, নতুন কোনো পদ আসলো না। কিন্তু এখানে সব জায়গাতে একটা নতুন পদ আসছে, তাই এগুলো একরকম নিত্য সমাসের ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, প্রায় 11:30 বেজে গেছে, সকলের ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুম পাচ্ছে কিনা আমি জানি না। প্রাদি তৎপুরুষ দেখো একদম সংক্ষেপে, আমি বেশি আলোচনা করব না। এই উপসর্গগুলো যদি শুরুতে থাকে বলে প্রাদি তৎপুরুষ হচ্ছে, প্র পরা দুর্বি সমসু ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে প্রাদি তৎপুরুষ সমাস হয়। নেক্সট রয়েছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষও খুব সহজ, তৃতীয়ান্ত বা সপ্তমান্ত পদ থাকতে পারে, কিন্তু এইটা একটু বোঝার দরকার রয়েছে, এটা আজকে আর সময় পাচ্ছি না। পঙ্কজম, পঙ্কে জায়তে যত্তৎ, দেখো একটা সপ্তম মন্ত পদ রয়েছে পঙ্কে। হ্যাঁ, এবং একটা ক্রিয়াপদ রয়েছে, এটা দেখেও বোঝা যায়, যদিও পানিনি এইভাবে বলেননি, এই ক্রিয়াপদ দেখেও কিন্তু বোঝা যায়। পঙ্কে জায়তে যত্তৎ পঙ্কজম। আচ্ছা, বিহগ,
তৃতীয়ান্ত পদ দেখো, বিহায়সা, ডানার মাধ্যমে যায় যে, বিহায়স তৃতীয়ান্ত পদ এবং একটা ক্রিয়াপদ রয়েছে। এইটা দেখে বোঝা যায় এটা উপপদ তৎপুরুষ। গৃহস্থ, গৃহে তিষ্ঠতি যশ, উরগ, উরসা গচ্ছতি, দেখো একটা ক্রিয়াপদ আছে এবং সপ্তমান্ত পদ রয়েছে। মধুপ, হ্যাঁ, মধু পিবতি যশ, এটা আবার দ্বিতীয়ান্ত হয়েছে। ভুজগ, ভুজেন গচ্ছতি যশ, গচ্ছতি রয়েছে। তাহলে একটা ক্রিয়াপদ দেখবে সব জায়গাতে রয়েছে। জলদ, হ্যাঁ, জলং দদাতি, সত্যম বদতি যশ, খে চর, খে চরতি যশ, এখানে খেটা খে রয়ে গেছে মানে বিভক্তি লোপ পায়নি, এটা আবার অলুকে চলে যাবে। অলুক উপপদ তৎপুরুষে হয়ে যাবে। প্রিয়ং বদা, প্রিয়ং বদতি যাশা, এখানে কিন্তু যাশা করতে, এটা স্ত্রীলিঙ্গবাচক। মিথ্যাবাদী, মিথ্যা বদতি যশ, মিথ্যাবাদী কিন্তু পুংলিঙ্গ শব্দ, মিথ্যাবাদিনী হলে স্ত্রীলিঙ্গ হতো। আর মিথ্যাং বদতি করা যাবে না, কিন্তু মিথ্যা অব্যয়, তাই মিথ্যা বদতি যশ, মিথ্যাবাদী। এইভাবে কিন্তু আমরা তৎপুরুষ সমাসটা সংক্ষেপে শেষ করতে পারি। এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, 11:30, 11:31 বাজে প্রশ্ন করতে পারো আমাকে আজকের ক্লাসের মধ্যে থেকে। স্যার, নমর্থা শর্ট প্রকৃতিতা, এটার পুরো শ্লোকটা যদি বলেন একটু। পুরো শ্লোকটা তুমি বইতে পেয়ে যাবে, যে কোনো বইতে পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো বই তুমি খুলবে, যে কোনো বইতে। তোমার ওই শ্লোকটা কিন্তু পরীক্ষায় লেখার তো কোনো দরকার নেই বলে আমি এটা তুলিনি। হ্যাঁ, তৎসাদৃশ্যম ঠিক আছে। অভাবশ্চ তদন্যত্তম তদল্পতা অপ্রাশস্তম বিরোধশ্চ নমর্থা ষট প্রকীর্তিতা। ঠিক আছে, মনে পড়ে গেছে। স্যার একটা কথা বলছি, আপনি তো এমনি খুব ভালো পড়ালেন, কিন্তু আমাদেরকে এতটা ডিটেলসে পড়তে হবে স্যার? সমাস মানে আপনি তৎপুরুষটা এতগুলো ভাগ বললেন, এতগুলো ভাগই আমরা এমনি তো নর্মাল সময় এতগুলোই পড়েছিলাম, কিন্তু পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে এতগুলো ডিটেলস পড়তে হবে স্যার? আমি কি ডিটেলসে পড়েছি? আমি তো সংক্ষেপে পড়েছি, এক একটার জন্য এক এক পাতার মধ্যে শেষ হয়ে 4-5 লাইনে শেষ হয়ে গেছে। এই সমাজগুলো তো পড়তেই হবে। কু তৎপুরুষ, গতি তৎপুরুষ পড়তে হবে না? কি বলো তুমি? নং তৎপুরুষ পড়তে হবে না? আমি ডিটেলস কোথায় পড়েছি? আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি আর একটা একটা করে নিয়ম বলেছি। তুমি যদি ডিটেলস, একে যদি ডিটেলস বলো তাহলে তুমি ডিটেলস দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। এখানে কোথাও ডিটেলস নেই, তুমি বলো কোথায় ডিটেলস আছে? কোথাও এগুলো পড়তেই হবে। নং তৎপুরুষ থেকে দিতে পারে না, বলো? কু তৎপুরুষ থেকে আসবে না? নং তৎপুরুষ, কু তৎপুরুষ, তৎপুরুষে তুমি বলছো স্যার তৎপুরুষের এতগুলো বিভাগ কি পড়তে হবে? তোমাকে যদি বাই চান্স এই অর্ধ পিপ্পলি দিয়ে দেয়, তুমি কি করবে? এটা কি আনইম্পর্টেন্ট? এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা শব্দ। পূর্বকায়, এই শব্দগুলো ইম্পর্টেন্ট শব্দ। নং তৎপুরুষ খুব ইম্পর্টেন্ট শব্দ। নং তৎপুরুষ, এই যে তারপর কু তৎপুরুষ, খুব ইম্পর্টেন্ট জায়গা। এতে কোথাও ডিটেলস নেই, এগুলো মিনিমাম দেওয়া হয়েছে এগুলো, বুঝেছো? প্রাদি তৎপুরুষটা স্যার কি যে বলে দিলেন, কিছু বুঝলামই না। প্রাদিতত্বের সংক্ষেপে দেখো, শুরুতে দেখো প্র, পরা, দুর্বি, সামস, এই যে উপসর্গগুলো হয় না, নিপাতগুলি হয়। দেখো এই প্র আছে, সু আছে, হ্যাঁ, সু আছে, দূর আছে, উত আছে, নি আছে, সব কটা শুরুতে দেখো একটা করে উপসর্গ আছে, আছে না? এইটুকু দেখেই বলা যায় যে এটা প্রাদিতৎপুরুষ হবে। এবার ব্যাক বাক্য যদি আসি, গত অর্থে প্রাদিতৎপুরুষ হয়। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি চতুর্থী তৎপুরুষের ওই পদার্থটা বললেন, অর্থটার অর্থ বললেন না, প্রয়োজন তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো আচ্ছা, আর কেউ কিছু? স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এই দ্রুত তৎপুরুষ সমাসে একটা জায়গায় যে বললেন যে ভূত বলি, ভূতায় বলি, এই যে জায়গাটা, এটা সর্বদাই কি চতুর্থীর এক বচন হবে স্যার? না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি ভূত বলি, এখানে তুমি যদি বলো ভূতায় বলি, তুমি ভূতেভ্য বলিও করতে পারো, কোনো ভুল নেই। ভূতায় বলি বা ভূতেভ্য বলি, যেমন ধরো গো রক্ষিতাম যেটা রয়েছে, তুমি গো শব্দের চতুর্থীর এক বচন করতে পারো, চতুর্থীর বহু বচন করতে পারো, চতুর্থীর দ্বিবচন করতে পারো, তোমার প্রয়োজন বিশেষে করতে পারো। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলছি স্যার, হ্যাঁ, এই যে নয় তৎপুরুষ সমাসে যে অটা অন অন হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে একটু যদি বলে দেন স্যার। হ্যাঁ, অটা এই দেখো কিভাবে অন হচ্ছে? এই এই একটা লাইন, জাস্ট এই ওয়ান লাইনার,
একটা লাইনে লেখা রয়েছে স্বরবর্ণ পরে থাকলে নয় হসন্ত আসবে। তুমি যখনই নং তৎপুরুষ দেখছো যে এই লোকটি ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, তাহলে তুমি যখন অব্রাহ্মণ ন ব্রাহ্মণ করছো, তুমি দেখো নয়ের পরের শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? ব্যঞ্জন। নয়ের পরের শব্দ বয়রাফলা আকার দিয়ে শুরু হয়েছে, মানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে, মানে নয় হসন্ত আসবে না। কিন্তু ন অশ্ব এখানে কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে শুরু হয়েছে, স্বরবর্ণ রয়েছে, তাই নয় হসন্ত আসবে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন কে করছে? আচ্ছা, শুভদীপ সামন্ত। শুভদীপ সামন্ত। বলছি স্যার আমাকে ওই তৎপুরুষ সমাসের ঈষৎ অর্থটা আবার বুঝিয়ে দিন না। আচ্ছা, ঠিক আছে। দেখো, ঈষৎ মানে হচ্ছে অল্প, হ্যাঁ, সামান্য। যদি ঈষৎ অর্থ বোঝায়, সামান্য অর্থ বোঝায় যে কতটা জল আছে তোমার কাছে, অল্প একটু জল রয়েছে, আবার জল শেষ হয়ে গেছে, সামান্য একটু জল রয়েছে, তাহলে এই ঈষৎ অর্থ যদি বোঝায় তাহলে কুয়ের স্থানে কা আদেশ হবে, কা আসবে, কয়েকারে কা, কুতৎপুরুষের কুয়ের জায়গাতে কা আসবে। তাহলে ঈষৎ মধুরম তুমি কু মধুরম করতে পারবে না, কা মধুরম করতে হবে। ঈষৎ লবণম তুমি কু লবণম করতে পারবে না, কা লবণম করতে, লবণ মানে এখানে মূর্ধন্য না হবে, সেটা ঠিক করে নি, কা লবণম করতে হবে। আবার যদি ঈষৎ জলম বা ঈষৎ উষ্ণ শব্দটা থাকে, ঈষৎ শব্দটাও আছে আবার উষ্ণ শব্দটাও আছে, তাহলেও আবার দুটো জিনিস হতে পারে, কা দুটোই হতে পারে। আগেরটা যেমন কা আদেশ হলো কুয়ের জায়গাতে, কা মধুরম হয়ে গেল, কু মধুরম না হয়ে, যেমন কুৎসিত পুরুষা তুমি কি করো? কুপুরুষা করো। পুরুষের জায়গাতে দুটোই হয়, কুপুরুষ কা পুরুষ হয়। কিন্তু কুৎসিত ব্রাহ্মণ তুমি কি করবে? কু ব্রাহ্মণ করবে। সেরকমই এখানে কি হয়ে যাবে? কা মধুরম হয়ে যাবে। ঈষৎ যখন হবে তখন, তখন কুৎসিত বলছো না, কিন্তু তুমি কুৎসিত মধুরম বলছো না, তুমি হচ্ছে ঈষৎ মধুরম, অল্প মিষ্টি। যখনই ঈষৎ শব্দ প্রয়োগ করবে তখন সমাসবদ্ধ পদে কা যুক্ত করতে হবে। ঈষৎ লবণম, রান্নায় লবণ একটু কম হয়েছে, ঈষৎ লবণম, অল্প একটু লবণ দাও, ঈষৎ লবণম, কা লবণম। আবার উষ্ণ শব্দ থাকলে দুটোই আসবে, কাও আসবে, তাহলে কা যুক্ত উষ্ণম করলে কোষ্ণম হবে, আবার কব ও আসবে, কব যুক্ত উষ্ণম করলে কবষ্ণম হবে। আর কেউ? স্যার বলছি আমরা পিডিএফটা পাবো তো স্যার এটার? হ্যাঁ, নিমাই রক্ষী স্যারের সঙ্গে যোগাযোগ করবে, তিনি অবশ্যই দিয়ে দেবেন, আমি স্যারকে পাঠিয়ে দেবো। আর সকলে হাততালি দিয়েছো, সকলকে ধন্যবাদ। আচ্ছা, টুম্পা মান্না। টুম্পা মান্না হাত তুলে আছে, বলো কিছু বলার থাকলে, যাদের বলার নেই হাত নামিয়ে দাও। অলরেডি 11:38 বাজে। নেই? হ্যাঁ বলো, মুনমুন সেন। হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের যে সমাজটা করালেন, এই সমাজটা তো খুব সুন্দর বুঝিয়েছেন, খুব সংক্ষেপে, মানে যাদের মানে খুব সাধারণ বুদ্ধি, যারা অনেকদিন পড়াশোনার সাথে ডিটাচ ছিল, তাদের পক্ষে তো খুবই ভালো হয়েছে। তো এটার উপরে যদি কিছু এমসিকিউ করাতেন খুব ভালো হতো। দেখো, এমসিকিউ তো সবসময় হয় কি, যখন তুমি পরীক্ষা নেওয়া হয় তখন এমসিকিউ, পড়ানোর সময় তো এমসিকিউ করা যায় না। পড়ানোর সময় পড়ানোর মতো, তুমি যেটা বলেছো, আমি টার্গেট ওটাই রেখেছিলাম যে যারা অনেকদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নেই বা পরীক্ষায় ঠিক যতটুকু লাগে ততটুকুই আমরা করব, তার বেশি করব না। এই জন্য অতি সংক্ষেপে, অতি সহজ সরল ভাষায় কিন্তু আমি এটা উপস্থাপন করতে চেয়েছি, শুধুমাত্র তাদের জন্য যাদের অনেকদিন ধরে পড়াশোনার সঙ্গে যোগাযোগ নেই। এবার কেউ যদি মনে করে যে সে ডিটেলসে জানতে চায়, সমাসের আরো ডেপথে জানতে চায়, শুধু এসএসসির জন্য নয়, অন্য কোনো কারণে জানতে চায়, তাকে ওয়েলকাম। একটা শব্দ তোমাকে উপকৃষ্ণম আমি এক পাতা লিখে দেখাবো, বড় পৃষ্ঠার এক পাতা 15 থেকে 20 খানা সূত্র দিয়ে উপকৃষ্ণম সিদ্ধ করে দেখাবো, সেটাও করা যায়। কিন্তু সেটার জন্য তো এসএসসি নয়, তাই না? ওই জন্য সংক্ষেপেই দেখানো হয়েছে। আর এমসিকিউ পরীক্ষা দেখবে স্যার তোমাদের নেবেন, হ্যাঁ স্যার নেবেন, ঠিক আছে, হাত নামিয়ে দাও, বাকিদের বলার সুযোগ দাও। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে এমনি কারো কাছে এইগুলো যদি একটু টপিক গুলো একটু সংক্ষেপে পড়েই দিতে খুব ভালো হতো। সেইটা তোমরা রিকোয়েস্ট করলে স্যার যদি আমাকে সুযোগ দেয় আমি পড়াবো, কি আছে। স্যার নমস্কার স্যার। হ্যাঁ
নমস্কার স্যার, সিদ্ধার্থ বলছি স্যার। আমি ক্লাসটা মানে নিতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। স্যার একটা কোশ্চেন ছিল, যদিও আমি ক্লাসে ছিলাম না। আচ্ছা, কারোর যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে ইনবক্সে করতে পারো। হ্যাঁ, বলো। স্যার কোশ্চেনটা এটা যে উপপদ তৎপুরুষ আর ষষ্ঠী তৎপুরুষ মধ্যে ভেদ কি একটু যদি বলেন আর কি, মানে কনফিউজড আছি প্রচুর। দেখো, এটা তুমি এতক্ষণ ক্লাস করনি। উপপদ হ্যাঁ স্যার। তৎপুরুষ এসএসসির দৃষ্টিতে যদি আমি ধরি, এসএসসির দৃষ্টিতে উপপদ আর ষষ্ঠীর মধ্যে আকাশ জমিন পার্থক্য। উপপদ স্যার তৎপুরুষ। হ্যাঁ, বলো। তুমি হ্যাঁ কি স্যার, দেখে কারণ বুঝবে? হ্যাঁ হ্যাঁ, বলো। কারণ স্যার স্যার কারণ একটা শব্দ যেরকম সর্বজ্ঞ শব্দটা, হুম। হ্যালো, হ্যাঁ সর্বজ্ঞ হ্যাঁ, শব্দের সমাস যদি আমি মনে করি, এটা কি সমাস? তুমি উপপদ তৎপুরুষ করতেই পারো। হ্যাঁ, এই জন্যই আমি হ্যাঁ, ডাউটে আছি, কারণ হ্যাঁ, এখানে স্যার আমি যে ষষ্ঠী বললাম যে তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, আমি দেখো সহজে বললাম কি, আমি যত সহজে তোমাকে এসএসসির জন্য জটিলে যাবে না, প্রথম কথা আমি বলে দিলাম। আমি কি বললাম যে তুমি একটা ক্রিয়াপদ মোটামুটি উপপদ তৎপুরুষে পাবে। যখনই ব্যাজ বাক্য করবে একটা ক্রিয়াপদ আসবে ম্যাক্সিমাম এই জন্য জায়গাতেই। একদম, এই জন্য স্যার সর্বজ্ঞ শব্দে এটা উপপদ তৎপুরুষ ভুল আর কি, মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ তার ব্যাসবাক্য এরকমই আছে, সর্বেষাং জ্ঞাতা ইতি সর্বজ্ঞঃ। আমি জানি কি সর্বম জানাতি ইহ সর্বজ্ঞঃ ইতি, परन्तु अत्र सर्वेषां ज्ञाता इति प्रयुज्य वर्तते, अतः अत्र षष्ठी तत्पुरुष समासः जायते इति अहं जानामि। नाम अत्र एव संशयः आसीत्, अहमपि भवतः कक्षां न स्वीकृतवान्, तस्मात् क्षम्यतां महोदय। तस्मात् मम प्रश्नः एतादृशः आसीत्। তুমি সূত্র কি বলো এখানে? হ্যাঁ স্যার, মানে যেটা বললাম ষষ্ঠী তৎপুরুষ সমাসেই সর্বজ্ঞ শব্দটা আছে, এরকম অনেক শব্দ আছে, যেরকম আরো থাকতেই কিছু পারে কিছু। না, তুমি অবশ্যই থাকতে হবে, কেন থাকবে না? তুমি সূত্রটা বলো না। সর্বজ্ঞ শব্দটা তুমি যেমন বললে যে জ্ঞাতা তপ্রত্যয়ান্ত পদ দিয়ে করেছো, তাহলে হবে না কেন? অবশ্যই হবে। তপ্রত্যয়ান্ত আমি ষষ্ঠী করানোর সময় বলেই দিয়েছি, দেখো তপ্রত্যয়ান্ত পদ যদি থাকে পরে তাহলে ষষ্ঠী হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। সেটাও তো আছে। তুমি ষষ্ঠীর মধ্যে চলে যাও, দেখো ষষ্ঠীতে তপ্রত্যয়ান্ত পদ বলা রয়েছে। আর সর্বং জানাতি, এটা কেন হবে না সেটাও তো দেখতে হবে, তাই না? একদম স্যার, এটাই আমার মানে সংশয় ছিল আর কি। এবার দেখো, ধন্যবাদ। উপপদ তৎপুরুষে পাণিনি যেটা বলে দিয়েছেন যে সপ্তমান্ত পদ থাকতে হবে, আর কোথাও কোথাও তৃতীয়ান্ত পদের কথা উনি উল্লেখ করেছেন। এবার তুমি বলতে পারো যে হ্যাঁ দ্বিতীয়ান্ত পদ রয়েছে, কিন্তু মধুপদ আবার দ্বিতীয়ান্ত পদ থাকে, সেখানেও কিন্তু উপপদ তৎপুরুষ হয়। তাহলে সর্বং জানাতি কেন হবে না এটা, সেটাও তো জানতে হবে। সর্বস্ব জ্ঞাতা তপ্রত্যয় করে ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে, সেটা ষষ্ঠীর নিয়মে হচ্ছে। একদম একদম। দাঁড়াও, তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে কৃত প্রত্যয়ান্ত পরে থাকায় ষষ্ঠী তৎপুরুষ, সমস্ত কিছুর যে জ্ঞাতা। কর্তৃপদ রয়েছে সর্বজ্ঞ, আর কৃত প্রত্যয়ান্ত পদ রয়েছে, জ্ঞাত্রী শব্দ রয়েছে, জ্ঞাত্রীচ প্রত্যয়ান্ত শব্দ রয়েছে। সুতরাং এই অনুসারে তো হতেই পারে 1 নম্বর নিয়ম অনুসারে। এবং ওইটা ওইভাবে হবে না কেন সেটা না জেনে আমি শুধুমাত্র বলতে পারি না যে এই একটা নিয়মেই এইটা সিদ্ধ হবে। একদম স্যার, তাহলে কোশ্চেন যদি থাকে তৎপুরুষ এবং যদি থাকে উপপদ তৎপুরুষ উভয়ই থাকে, তাহলে কোনটা মারবো স্যার? দেখো, যখন সংশয় উৎপন্ন হয়েছে তখন সেটা নিয়ে আরেকটু রিসার্চ করতে হবে, আরেকটু আলোচনা করতে হবে, দেখতে হবে, তাই না? আচ্ছা, একদম স্যার, যতক্ষণ ধন্যবাদ। সংশয় নিবারণ, কারণ তুমিও বলতে পারলে না যে এটা কেন হলো না, মানে উপপাদ কেন হলো না, সেটার যখন নিশ্চিত নিয়ম নেই তখন ওটাকে আরেকটু খুঁজতে হবে। ঠিক আছে? একদম ধন্যবাদ স্যার, কারণ আমি জানি যেটা, যে আপনি ঠিকই বলেছেন স্যার, যে একটা ক্রিয়াপদ থাকবে, ওটাতে প্রায় উপপদ তৎপুরুষে যায়, যেরকম পঙ্কজ, জলদ, এইসব শব্দ রয়েছে উপপদে, একটা মানে বিশেষ্য তারপরে ক্রিয়াপদ। বাট সর্বজ্ঞতে এটা তো জ্ঞা ধাতু মানে ক্রিয়াপদ রয়েছে, কিন্তু অথচ উপপদ তৎপুরুষ হয়নি, এখানে ষষ্ঠী তৎপুরুষ হয়েছে, এই জন্য সংশয় ছিল আর না, কি। তুমি তো জ্ঞাতা শব্দ ধরে করেছো। হ্যাঁ তুমি স্যার, তো বুঝতে জ্ঞাতা শব্দ ধরেছো, জ্ঞাত্রী শব্দ ধরে করেছো, ত্রিচ প্রত্যয়ান্ত করে করেছো, তাহলে তো ষষ্ঠী করতেই হবে। হ্যাঁ, মানে মূল ধাতুটাকে জ্ঞাত্রী যখন ধরছো তখন জ্ঞাত্রীতে তুমি ত্রিচ প্রত্যয়ান্ত করেছো, মানে কৃদন্ত করেছো। কৃদন্ত হলে তো ষষ্ঠী হবেই, প্রথম নিয়মেই রয়েছে। একদম একদম, ধন্যবাদ স্যার। আচ্ছা, বাকি যদি কেউ বলতে চাও, টুম্পা, মান্না একজন আছো, হাত তুলে আছে। নেই? আচ্ছা, ঠিক আছে, এখানেই তাহলে শেষ করছি আমার বক্তব্য। সকলকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অধ্যাপক প্রসেনজিৎ দত্ত স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাত্রি কটা বাজে দেখি, 11:45। থ্যাংক ইউ স্যার, এবং প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যারা তোমরা এখনো পর্যন্ত জেগে আছো, তোমরা এখনো পর্যন্ত ক্লাসে আমাদের যুক্ত ছিলে। আর তো মাত্র 3টে মাস, তাই না? তারপর তো আমাদের মহাযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এখন থেকে প্রস্তুত নিচ্ছি, রাত জাগা শুরু করছি, পড়াশোনা শুরু করছি। চলতে থাকবে এইভাবে, আমাদের চলতে থাকবে। আমাদের ক্লাস, আমাদের আলোচনা, আমাদের সেমিনার সবকিছু এভাবে আমাদের চলতে থাকবে রাত্রি 11টা-12টা অবধি। এই 3টে মাস আমাদের চলতে থাকবে। আর অবশ্যই তোমরা যারা বললে কারকের উপর বা অন্যান্য পার্টগুলোর উপর, আমি অবশ্যই স্যারের সাথে আলোচনা করে তোমাদের জন্য দেখছি যত তাড়াতাড়ি পারি আমি তোমাদের জন্য আয়োজন করার ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ। আর আরেকজন কেউ হয়তো এমসিকিউ নিয়ে কিছু বললে, আমি জানি না তুমি রেগুলার ব্যাচে এনরোল করেছো কিনা। যারা তোমরা রেগুলার ব্যাচে এনরোল করেছো, মোটামুটি আগামী কাল বা পরশুর মধ্যে 40টা টেস্ট রেডি হয়ে গেছে আমাদের। প্রায় 1200 এমসিকিউ আছে, আমরা আপলোড করে দিচ্ছি কালকে বা পরশুর মধ্যে। তোমরা কালকে বা পরশু থেকে তোমরা মক টেস্ট গুলো দিতে শুরু করবে। প্রায় 1200 স্যার ওটা এমসিকিউ। কি হ্যাঁ স্যার ঠিক ওটা কি আছে, চ্যাপ্টার ওয়াইজ করেছেন? হ্যাঁ হ্যাঁ এমসিকিউটা যে রেডি করে ওটা হ্যাঁ অ্যাপে পাওয়া যাবে? অ্যাপে পাওয়া যাবে। অ্যাপে আমরা পাওয়া আপলোড যাবে। আগে আপলোড করে দিই, তারপর তোমাদেরকে জানিয়ে দেবো। আরেকটা কথা স্যার, আপনাদের অ্যাপে যে কোয়েশ্চেন গুলো আছে, এমসিকিউ গুলো পুরো সংস্কৃত ভাষায়, কিন্তু আমাদের তো এখানে সংস্কৃত পুরো হবে না সবকিছু না। মিক্সড আছে, সবকিছু মিক্সড আছে, সবকিছু মিক্সড আছে। এমন নয় যে দেবনাগরী ভাষাতে তোমাকে এসএসসি তে দেবে না, 1-2টো দিতেই পারে। হ্যাঁ দিতেই পারে, কিন্তু আমরা তো বেশিরভাগটাই তো বাংলাতেই হয় দেখলাম, মানে 16তে বাংলাতেও যেরকম আছে, হয়েছে আর কি। সবকিছু মিক্সড আছে আমাদের। সবকিছু নলেজটা রাখতে হবে। দেবনাগরী লিপিতে থাকবেই, সংস্কৃত ভাষাতে 1-2টো প্রশ্ন হুম থাকবে। আমরা অবশ্যই সংস্কৃত থাকবে। এক্সাম দিচ্ছি সংস্কৃত ভাষাতে কিন্তু বা ধরুন দেবনাগরী ওই যে সাহিত্যের ইতিহাসের যে কোয়েশ্চেন গুলো, ওগুলো বেশিরভাগই বাংলা হরফেই হচ্ছে দেখেছি, বা ঠিক আছে, 16 সালেও হ্যাঁ হয়েছে। ঠিক ঠিক, সবকিছুই মিক্সড আছে। তাহলে ওকে, আমাদের চোখের সাথে সেটটা ভালো হয় আর কি। ওকে চলো, ঠিক আছে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। আবার দেখা হবে আগামীকাল। রুটিন দেখে নিও, যদি কোনো ক্লাস থাকে আগামী কালকে হবে, অথবা তো আগামী পরশু বা শুক্রবার শনিবার, যেভাবে রুটিন আছে আমাদের সেভাবে ক্লাস চলতে থাকবে। ওকে, বলছি স্যার, থ্যাংক যেগুলো ইউ। এমসিকিউ আপলোড করবেন বললেন, ওটা কি অফলাইন, মানে ওটা কি ইয়ে পাঠিয়ে দেবেন মানে অফলাইন প্র্যাকটিসের জন্য, মানে ওটা কি পিডিএফ বা ওটা কি হোম ঠিক ডেলিভারি আছে, নোটস কিছু পাঠিয়ে আমরা দেবেন? দুটোই করে দেব। আমরা এমসিকিউ অ্যাপে আপলোড করে রাখবো। অনেক সময় তোমরা বাড়িতে থাকতে পারো না, অনেকে বাইরে যে থাকো, কোথাও হয়তো টাইম কাটাচ্ছ, সেখানেও মক টেস্ট দিচ্ছ অ্যাপ থেকে। আমরা দুটোই করে দেব তোমাদেরকে। আমরা পিডিএফও দিয়ে দেবো এমসিকিউ গুলো, এবং সাথে সাথে অ্যাপেও আপলোড করে দেবো। ওকে, কারণ স্যার স্যার অ্যাপে স্যার একবার করার পর দ্বিতীয়বার আর চান্স পাওয়া যায় না। রিঅ্যাটেন্ড করলেই পাওয়া যাবে। মানে যে অ্যাটেন্ড করলে স্যার স্যার একটা অ্যান্সার দেখিয়ে দিচ্ছে সাথে সাথে, বা আর কত স্কোর করলাম ওটা দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা চেক করবো। স্যার একটা কথা নেক্সট, বলার ছিল স্যার। স্যার ধন্যবাদ জানাতে চাই বিদ্যাচর্যাকে। এরকম প্রসেনজিৎ স্যারের সঙ্গে একটু কথা হলো, স্যারের সঙ্গে কথা হয়ে যাবে একটা, মানে খুবই বুঝলাম এটা, যে যদি মূল ধাতু প্রয়োগ করা